মিস্টার হামিদ, আপনার প্রজেক্টে ব্লু প্রিন্টার চমৎকার। বিশেষ করে গ্রিন এনার্জি নিয়ে আপনার এই ভিশনটা আগামী 10 বছরে মার্কেট লিড করবে। কিন্তু আমার একটা কনসার্ন আছে। আপনি যে বাজেটের কথা বলছেন সেটা কি বর্তমান ইনফ্লেশনের বাজারে একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? আমি বলছিলাম কি, আমরা যদি ম্যাটেরিয়ালগুলো চায়না থেকে না এনে ভিয়েতনাম থেকে আনি, কস্টিংটা কমে যেত। মিস্টার উইলিয়াম, রিস্ক আর অপরচুনিটি একই মুদ্রার এপিটপিট। আপনি ভিয়েতনামের কস্টিং দেখছেন, আর আমি দেখছি কোয়ালিটি কন্ট্রোল। চায়নার ওই স্পেসিফিক ভেন্ডরটা আমাদের যে সিলিকন চিপ দেবে, সেটা দিয়ে আমরা মার্কেটের যে কোনো কম্পিটিটরের চেয়ে 5 গুণ ফাস্ট প্রসেসর বানাবো। আর তাছাড়া কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে মিস্টার উইলিয়াম। লন্ডনের ওয়েদারে ঠান্ডা কফি আর ঠান্ডা ডিল দুটোই আমার অপছন্দ। নেন, সাইনটা করে ফেলুন। বিশ্বাস রাখুন, এই প্রজেক্ট আপনার রিটায়ারমেন্ট ফান্ডকে দ্বিগুণ করে দেবে। ইউ আর ইম্পসিবল ইয়াং ম্যান। তোমার এই কনফিডেন্সটাই আমাকে মুগ্ধ করে। ঠিক আছে, সাইন করছি, তবে একটা শর্তে। আগামী মাসে আমার মেয়ের বিয়েতে তোমাকে কিন্তু আসতেই হবে। ও তোমার অনেক বড় ফ্যান। অবশ্যই আসবো। আর গিফট হিসাবে এই প্রজেক্টের ফার্স্ট প্রফিট শেয়ারটা ওর নামই থাকবে। বাই দ্য ওয়ে, আপনার টাইটা কিন্তু দারুণ। এটা কিন্তু হ্যারাডস থেকে কেনা। গত সপ্তাহে আমি ওখানে গিয়েছিলাম, এমন একটা কালেকশন দেখেছিলাম। হো, থ্যাংক ইউ। না, এটা আসলে আমার স্ত্রী প্যারিস থেকে এনেছে। তুমি তো জানো, মেয়েদের চয়েস সবসময় আমাদের চেয়ে বেটার হয়। ঠিক আছে হামিদুল, আজ তাহলে উঠি। বাইরে আবহাওয়া খুব খারাপ, জ্যামে পড়ার আগে বের হতে চাই। সাবধানে যাবেন, আর ড্রাইভারকে বলবেন হিটারটা অন রাখতে। আপনার আবার ঠান্ডার সমস্যা আছে। মিস্টার উইলিয়াম এবং তার টিম বেরিয়ে গেলেন। হামিদুল জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জেনিফার ফাইলগুলো গুছিয়ে নিয়ে হামিদুলের পাশে এসে দাঁড়ালো। স্যার, কংগ্রাচুলেশনস, ডিলটা ফাইনাল লক হলো। কিন্তু আপনি কি এখনও আপনার সিদ্ধান্তে অটল? মানে সত্যি সত্যি আপনি এই রাজপ্রাসাদ ছেড়ে ওই অজপাড়াতে যেতে চান? জেনিফার, তুমি কি জানো এই কাছের দেওয়ালের সমস্যাটা কি? এখান থেকে আকাশ দেখা যায়, কিন্তু বাতাস অনুভব করা যায় না। বৃষ্টি দেখা যায়, কিন্তু মাটির গন্ধ পাওয়া যায় না। আমার বাবা মারা যাওয়ার আগে ওই ডায়েরিটা দিয়ে গিয়েছিলেন। সেখানে মধুপুর গ্রামের কথা লেখা আছে। আমার শেখর নাকি ওখানেই। আমার মা নাকি ওই গ্রামের ধুলোবালি মেয়েকেই বড় হয়েছেন। আমি সেই ধুলোটা ছুঁয়ে দেখতে চাই। ইমোশন বুঝলাম স্যার, কিন্তু তাই বলে এই ছদ্মবেশ, লুঙ্গি, স্যান্ডেল আর এই পিতখুটে চটের বস্তা? আপনি লন্ডনের টপ বিজনেসম্যান, আপনার সিকিউরিটির ব্যাপারটা তো ভাববেন। ওখানে যদি কেউ আপনাকে কিডন্যাপ করে বা ছিনতাইকারীরা আটক করে, আপনার কাছে তো কোনো বডিগার্ডও থাকবে না। আরে জেনিফার, তুমি কি ভাবছো আমি ওখানে গিয়ে আমি হামিদুল হক বলে মাইকিং করব? আমি ওখানে যাচ্ছি একজন সাধারণ খামলা হিসাবে, একজন গরিব মানুষ। গরিবকে কেউ কিডন্যাপ করে না জেনিফার। গরিবের কাছে নেওয়ার মতো কিছু থাকে না, শুধু দেওয়ার মতো শ্রম থাকে। আর লুঙ্গির কথা বলছো? ইউকেতে স্কটিশরা স্কার্ট পরে ঘুরতে পারলে আমি আমার দেশের লুঙ্গি পরতে পারবো না? এটা তো আরও ভেন্টিলেটেড, আরামদায়ক। ভেন্টিলেটেড? আপনার সেন্স অফ হিউমার সত্যিই অদ্ভুত। আচ্ছা, আপনার ফ্লাইটের সব ব্যবস্থা করা হয়েছে। প্রাইভেট জেট হিথ্রোতে রেডি। ল্যান্ড করার পর সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে আপনাকে যেতে হবে, যেমনটা আপনি চেয়েছিলেন। মামার নামটা মনে আছে তো? রহমতুল্লাহ, নামটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা জেনিফার, একটা সত্যি কথা বলো তো, এই ব্লু শ্যুটের চেয়ে আমাকে লুঙ্গিতে বেশি হ্যান্ডসাম লাগবে না? আমি কিন্তু ইউরোপে লুঙ্গি পরার টিউটোরিয়াল দেখেছি। নট দ্যাট ইজি ব্রো। গিট দেওয়াটা বেশ টেকনিক্যাল। স্যার প্লিজ, আপনি এসব পরে আমার সামনে আসবেন না। আমি আমি হাসি থামাতে পারবো না, কারণ আচ্ছা যাই হোক, সাবধানে থাকবেন স্যার। আর স্যাটেলাইট ফোনটা সবসময় লুকিয়ে রাখবেন। কোম্পানি কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করছে। ডোন্ট ওয়ারি, কোম্পানি চলবে সিস্টেমের ওপর, আর আমি চলবো আবেগের ওপর। আসি তাহলে। লন্ডনের এই মেঘলা আকাশকে কিছুদিন মিস করব না। আমার এখন দরকার করা রোদ। 3 দিন পর বাংলাদেশের সিলেট বিভাগের প্রত্যন্ত গ্রাম মধুপুর। দুপুরের কড়া রোদ। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে।
তাই গ্রামের কাঁচা রাস্তা এখন কাদার রাজ্য। হামিদুল হাঁটছে, তার পরনে মলিন লুঙ্গি, গায়ে সস্তা গেঞ্জি, কাঁধে একটা চটের বস্তা। উফ আল্লাহ গো, এটাকে রাস্তা বলে নাকি মাটির তৈরি স্লাইড? প্রতি 2 কদম দিচ্ছি 1 কদম পিছলে যাচ্ছি। আর এই রোদ, লন্ডনের সূর্য তো মনে হয় ফ্রিজের ভিতরে থাকে, আর এখানকার সূর্য সরাসরি চুলার ভেতর থেকে বের হয়েছে। গেমে তো গোসল হয়ে গেল, এই লুঙ্গিটা আবার খুলে যাচ্ছে মনে হয়। শালা ইউটিউবের ভিডিও দেখে সব শেখা যায় না, প্র্যাকটিক্যাল নলেজ লাগে। পাশ দিয়ে এক মুরব্বী ছাতা মাথায় নিয়ে যাচ্ছিলেন। কি বাবা, পথের মধ্যে দাঁড়ায় লুঙ্গি ঠিক করস কেন? হ্যাঁ, শরম লাগে না? আর এমন বিদঘুটে হাঁটা দিচ্ছস কেন? নতুন আইছস নাকি এই তল্লাটে? হ্যাঁ, জি চাচা, আসসালামু আলাইকুম। নতুনই বলতে পারেন, আসলে কাদাটা খুব বেশি তো, তাই ব্যালেন্স রাখতেই পারছি না। আচ্ছা চাচা, এই গ্রামে রহমত উল্লাহর বাড়িটা কোন থেকে বলতে পারেন? কোন রহমত? ও, আর ওই যে নদীর পারে টিনের ভাঙা ঘরে থাকে, আরে যার বউয়ের গলার আওয়াজ মাইকের চেয়েও বেশি। হ্যাঁ, বউয়ের গলার আওয়াজ তো মাপিনি চাচা, তবে গরিব মানুষ এটাই শুনেছি। হ হ হ, ওই সোজা রাস্তা দিয়া যা, বড় বট গাছটা পার হইলেই নদী, ওখানেই বাড়ি। কিন্তু বাবা, তোমার যেই হালত, তুমি নিজেই তো মনে হয় সাহায্য চাইতে আইছো। রহমতের তো নিজেদেরই তো দিন চলে না। সাহায্য চাইতে এসেছি চাচা, দোয়ার সাহায্য। আচ্ছা চাচা, এই গ্রামের মানুষ কি লুঙ্গি পরে দৌড়াতে পারে? আমার তো হারতেই জান বের হয়ে যাচ্ছে। আরে বেটা, অভ্যাস থাকলে লুঙ্গি পইরা গাছেও চড়া যায়, বুঝলে? তুই তো দেখি শহরের পোলা, লুঙ্গি সামলাইতে পারো না। যাও যাও, সাবধানে যাও, কাদা কিন্তু পিছলা, আছাড় খাইলে দাঁত থাকবো না। হ্যাঁ, দোয়া করবেন চাচা, দাঁত না থাকলে ভাত খাবো কি দিয়া? মুরব্বী চলে গেলেন। হামিদুল আবার হাঁটতে শুরু করলো। রাস্তাটা শুরু, এক পাশে খাদ, অন্য পাশে বড় পুকুর। যাক, লোকেশন কনফার্ম হওয়া গেল। মামির গলা নাকি মাইকের মতো, ইন্টারেস্টিং। লন্ডনে অপেরাতে গান শুনেছি, এখন মামির লাইভ পারফরমেন্স শুনবো। জীবনটা আসলে অভিজ্ঞতার সমষ্টি। কিন্তু এই বস্তাটা ভট্ট বাড়ি। জেনিভারকে বলেছিলাম কয়েকটা কাপড় দিতে, ও কি এর মধ্যে লন্ডনের পাথর পরে দিয়েছে নাকি? পেছন থেকে একটা সাদা রঙের টয়োটা প্রিমিও গাড়ি হর্ন বাজালো। পিপ পিপ। কি রে ভাই, হর্ন বাজাচ্ছ কেন? দেখছো না রাস্তা শুরু? আমি কি এখন খাদের মধ্যে যাও দেবো, নাকি স্পাইডারম্যানের মতো গাছে উঠে যাব? গাড়িটা আরো জোরে হর্ন দিল। পিপ পিপ পিপ। আরে ঝালা, এই ড্রাইভার তো দেখি নাছুর বান্দা। দাঁড়া ভাই, সাইড দিচ্ছি। এই কাদার মধ্যে সাইড দেওয়াও তো একটা রিস্ক। হামিদুল রাস্তার একদম কিনারায় সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কাদা নরম থাকায় তার পায়ের স্যান্ডেল আটকে গেল মাটির নিচে। ও নো, স্যান্ডেল তো গেল। এই ব্যালেন্স থাকছে না। হামিদুল নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়ল। তার কাঁধের বস্তাটা ছিটকে গিয়ে সোজা গাড়ির সামনের কাছে লাগলো। থপাস করে একটা শব্দ হলো। গাড়ির ড্রাইভার মকবুল বলে, হায় হায় ম্যাডাম, গাড়ি শেষ, নতুন গাড়িতে দাগ পইড়া গেল। কি হলো মকবুল ভাই, ব্রেক করলেন কেন? আর কিসের আওয়াজ হলো ওটা? ডাকাত পড়লো নাকি? না ম্যাডাম, ডাকাত না, ওই যে দেখেন একটা পাগল রাস্তার মাঝখানে পইড়া আছে, তার বস্তা দিয়া আপনার বাবার গাড়িতে বাড়ি মারছে। কি এত বড় সাহস? গাড়ি থামান, আমি দেখছি। হামিদুল কাদা থেকে ওঠার চেষ্টা করছে। তার সারা শরীর কাদার প্রলেপে ঢাকা। লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে গেছে। সে কোনো মতে বস্তাটা টান দিল। আহারে, কোমরের হাড়টা মনে হয় ডিসপ্লেস হয়ে গেল। আর এই গাড়িওয়ালাও তো অন্ধ, মানুষ দেখলে কি গায়ের উপর তুলে দিতে হবে? গাড়ির দরজা খুলে নামলো শাহানাজ। চোখে সানগ্লাস, পরনে দামি সালোয়ার কামিজ। সে আগে গজগজ করতে করতে সামনে এলো। আই আই জানোয়ার, তুই কি চোখে দেখিস না? কানা নাকি তুই? এত বড় রাস্তা থাকতে তুই গাড়ির উপরে এসে পড়লি কেন? তোর বাপের গাড়ি নাকি এটা? ও বুবু, গলার ভলিউমটা একটু কমান। এটা তো সাউন্ড বক্স না, গলা। আর রাস্তাটা কি আপনার বাবার কেনা? কাদা তো রাস্তায় ছিল, আমি কি শক করে পড়েছি? আর জানোয়ার বলছেন কেন? আমার তো লেজ নেই। তুই মুখে মুখে তর্ক করছিস? জানিস আমি কে? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান মসজিদ সাহেবের মেয়ে। তোর মতো 2 পয়সার ছোট লোকদের আমরা বাড়ির গেটে দাঁড়াতেও দেই না। আর তুই আমার নতুন গাড়িতে কাদা লাগিয়ে দিলি। ও আচ্ছা, আপনি চেয়ারম্যানের মেয়ে? তা
গায়ে তো লেখা নেই, গায়ে একটা সাইনবোর্ড লাগালেই তো পারতেন। আর চেয়ারম্যানের মেয়ে বলে কি রাস্তায় এক্সট্রা ব্রেক কষার নিয়ম আছে? ছোটো লোক বলছেন ভালো কথা, কিন্তু আমার এই 2 পয়সার শরীরের ঘামের দাম আপনার ওই সানগ্লাসের চেয়ে বেশি হতে পারে ম্যাডাম। কাদা লেগেছে ধুয়ে ফেলবেন, পানি তো আর টাকা দিয়ে কিনতে হয় না। কি তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? মকবুল ভাই, দেখো তো গাড়ির কাছে কোনো ফাটল ধরেছে কি না। যদি দাগ পড়ে তবে এই ছেলের পিঠের চামড়া তুলে আমি বাবার কাছে নিয়ে যাব। ম্যাডাম, কাছে দাগ লাগছে আর বনেটে একটু কষা খাইছে। দাগ তো মনে হয় পড়ছে। দাগ পড়লে পলিশ করে নেবেন। আর চামড়া তোলার কথা বললেন, চামড়া তুলে নিলে তো হাড় বেরিয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আপনারা বড়লোক মানুষ, আপনাদের তো দেখার সৌন্দর্যটাই আসল, ভেতরের খবর তো কেউ রাখে না। তুই থামবি? তোর নাম কি? কোন পাড়ায় থাকিস তুই? আমি আজই বাবাকে বলে তোকে গ্রাম ছাড়া করাবো। তুই জানিস না শাহানাজ কার নাম? নাম জেনে কি করবেন? দাওয়াত দেবেন নাকি? আমার নাম হামিদ। আর গ্রাম ছাড়া করবেন? এই মাটি তো আল্লাহর, এখানে দাঁড়ানোর অধিকার সবার আছে। আপনার বাবা চেয়ারম্যান হতে পারেন, কিন্তু এই গ্রামের মালিক তো নন। সরেন তো, রাস্তা ছাড়েন, আমার দেরি হয়ে যাচ্ছে। রোদে দাঁড়িয়ে থাকলে আপনার ফর্সা চামড়া পুরো কালো হয়ে যাবে, তখন আবার 1000 টাকার ক্রিমও কাজ হবে না। তুই তুই আমার গায়ের রং নিয়ে কথা বলছিস? তোর সাহস তো কম না। তুই আজ যাচ্ছিস কোথায়? হ্যাঁ, দাঁড়া, আমি পুলিশে খবর দেব। পুলিশ? পুলিশকে কি বলবেন? যে একটা লোক কাদায় পিছলে পড়ে আমার গাড়িতে কাদা লাগিয়ে দিয়েছে? পুলিশ এসে উল্টো আপনাকে জরিমানা করবে রং সাইডে গাড়ি চালানোর জন্য। দেখেন তো চাকাটা কোথায় আছে? রাস্তার মাঝখানে। নিয়ম অনুযায়ী আপনার বামে থাকার কথা। ট্রাফিক রুলস তো লন্ডনেও যা, এখানেও তা, মানে বই পুস্তকে আর কি। লন্ডন? তুই লন্ডনের কথা কি বুঝবি? তুই তো জীবনে সিলেট শহরও দেখিসনি মনে হয়। খ্যাত কোথাকার। মকবুল ভাই, গাড়ি স্টার্ট দাও। এই ছোট লোকের সাথে কথা বলে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। মুখ নষ্ট হলে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, কিন্তু মনের ময়লা ধুবেন কি দিয়ে? ওটার তো কোনো সাবান বাজারে পাওয়া যায় না ম্যাডাম। তোকে আমি দেখে নেব। এই গ্রামে তুই টিকিস কি না দেখিস। কালকের সূর্য তুই এই গ্রামে দেখতে পাবি না। দেখা তো শুরু মাত্র হলো শাহজাদি, পিকচার আবি বাকি হে। সূর্য তো রোজ ছোটে, দেখার মতো চোখ থাকা লাগে। যান যান, গাড়িতে উঠুন, এসি ছেড়ে বসুন, মাথা ঠান্ডা হবে। শাহানাজ রাগে ফুঁসতে ফুঁসতে গাড়িতে উঠল, দরজায় সজোরে শব্দ করে বন্ধ করলো। গাড়িটা ধুলো আর কাদা ছিটিয়ে চলে গেল। হামিদুল রাস্তার পাশে দাঁড়িয়ে কাদা সরালো। বাহ, ওয়েলকাম টু বাংলাদেশ মিস্টার হামিদ। প্রথম দিনে ধামাকা, মেয়েটা দেখতে মাশাল্লাহ, কিন্তু ব্যবহারটা একদম করলা বাছিল। তবে চোখের মধ্যে একটা আগুন আছে, এই আগুন নেভাতে হবে, না হলে পুরো গ্রাম জ্বলে যাবে। আল্লাহ জানি মামার বাড়িতে আজ কি মেনু অপেক্ষা করছে। কপালে শনি আছে মনে হচ্ছে। হামিদুল তার ভারী বস্তাটা আবার কাঁধে তুলে নিল। শরীরে ব্যথা, কিন্তু মনে একটা অদ্ভুত আনন্দ। এই চ্যালেঞ্জটাই তো সে চেয়েছিল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রামের ভেতরের দিকে হাঁটতে লাগলো। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক হামিদুল। সে লন্ডনের অনেক বড় একজন বিজনেসম্যান, কিন্তু কোনো এক বিশেষ কারণে সেই গ্রামে এসেছে। আর নায়িকা শাহনাজ তার ব্যবহার তো দেখলেনি, বাকি সব কিছু গল্প জুড়ে থাকতে বুঝতে পারবে। চলুন শুরু করি। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে। গ্রামের মিঠো পথে অন্ধকার নামছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের শেষ মাথায় বাঁশঝাড়ের পাশে রহমতুল্লাহর জরা জীর্ণকুড়ে ঘর। টিনের জালের জং ধরা ছিদ্র দিয়ে আকাশের শেষ আলোটুকু দেখা যাচ্ছে। বারান্দায় একটা নড়বড়ে মোড়ায় বসে কাশছেন আর বিড়ি টানছেন রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেউ আছেন বাড়িতে? হামিদুল উঠানে এসে দাঁড়ালো। দীর্ঘ হাঁটার পর সে ক্লান্ত, কাঁধের বস্তাটা ধপ করে মাটিতে নামালো। রহমতুল্লাহর ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে চোখের উপর হাত রাখলেন। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। কে? কাকে চাও বাবা? এই সন্ধ্যায় ভিক্ষা দেওয়ার মতো তো কিছু নাই ঘরে। আমি ভিক্ষা চেতে আসিনি গো মুরব্বি, আমি আত্মীয়। চিনতে পারছেন না? আমি হামিদ, আপনার আয়েশা বুবুর ছেলে। আয়েশা নামটা শুনে রহমতুল্লাহর হাতের বিড়িটা মাটিতে পড়ে গেল। তিনি তড়িঘড়ি করে মোড়া থেকে উঠতে গিয়ে লুঙ্গিতে পা আটকে প্রায় পড়েই যাচ্ছিলেন। হামিদ, তুই তুই আয়েশার পোলা? ওরে আল্লাহ, আমার বোনটারে ছেলে আইছে। কাছে আয় বাবা। হারিকেনটা কই? ও জরিনা, হারিকেনটা নিয়ে আয়, দেখ কে আইছে।
রহমতুল্লাহ দৌড়ে এসে হামিদুলকে জড়িয়ে ধরলেন। হামিদুলও মামাকে জড়িয়ে ধরল। রহমতের শরীরে হাড় ছাড়া মাংস নেই বললেই চলে। ঘামের গন্ধ আর বিড়ির গন্ধ মিলেমিশে একাকার, কিন্তু হামিদুলের মনে হলো এটাই আপন গন্ধ। কত বড় হইয়া গেছিস তুই, কিন্তু তোর এ কি হাল বাবা? গায়ের জামা এমন ময়লা কেন? পায়ে জুতা নাই? লন্ডনে না থাকস তুই? চিঠি তো আসছিল অনেক আগে। সময় সবসময় একরকম যায় না মামা, কপাল খারাপ হলে যা হয়। ব্যবসায় বড় লস খেয়েছি, দেন আর দেয় সব শেষ। জানটা নিয়ে কোনো মতো দেশে পালিয়ে এসেছি, ভাবলাম মামার কাছে যাই, অন্তত মাথা গোজার ঠাই তো পাবো। ঘরের ভেতর থেকে হারিকেন হাতে বেরিয়ে এলেন মামি জুরিনা। তার পরনে সুতি শাড়ি, আঁচলটা কোমরে পেঁচানো। মুখের ভঙ্গি দেখে বোঝা যায় মেজাজ সব সময় চড়াই থাকে। তিনি হারিকেনটা হামিদুলের মুখের সামনে ধরলেন। আরে রাখো তার আদর। বোনের ছেলে এসেছে না রাজপুত্র এসেছে? খালি হাতেই এসেছে নাকি? নাকি সাথে করে লন্ডনের পাউন্ড নিয়ে এসেছে? মামি আসসালামু আলাইকুম। খালি হাতে আসবো কেন? আপনাদের কথা কি বলতে পারি? হামিদুল নিচু হয়ে মামির পায়ের ধুলো নিয়ে সালাম করল। জরিনা পা সরালেন না, বরং বাঁকা চোখে বস্তাটার দিকে তাকালেন। এই যে বস্তায় কিছু চাল ডাল আর তোমাদের জন্য কিছু কাপড় এনেছি। আসার সময় হাতে যা ছিল সব দিয়ে এই বাজারটুকুই করতে পারলাম। শরত দেখি। জরিনা হারিকেনটা স্বামীর হাতে দিয়ে ছোঁ মেরে বস্তাটা টেনে নিলেন। বস্তার মুখ খুলে উকিয়ে দিলেন। ভেতরে মোটা চাল আর মুসুর ডাল। তিনি বিরক্তিতে মুখ মাকালেন। এগুলো কি মোটা চাল? আর ডাল তো দিয়ে আধা কেজিও হইব না। লন্ডনে না কে থাকে শুনেছিলাম? বড় বড় গল্প মারতো তোমার বোন চিঠিতে। তা তুমি তো দেখি ভিক্ষুকের অদম হয়ে ফিরলে। এই বাড়িতে এমনিতেই নুন আনতে পান্থা ফুরায়, তার উপর আবার এক গতর খাটা সার এসে জুটল। আহ জরিনা, কি শুরু করলা? ছেলেটা কত দূর থেকে আইছে, ক্লান্ত ক্ষুধার্ত। ঘরে তো তোলো আগে। ঘরে তুলো না তো কি উঠানে রাখবো? কিন্তু বইলা দিছি, আমার সংসারে বাড়তি খরচ করার মুরত নাই। চাল যা আনছো তাতে 3 দিনও যাইব না। তারপর কি করবা বাপু? বৈশা বৈশা খাইবা? মামি চিন্তা করবেন না, আমি বসে খাওয়ার মানুষ না। হাত পা আছে, খেটে খাবো। শুধু একটু থাকার জায়গা দিলেই হবে। দেখা যাইব কত খাটতে পারো। যাও পুকুর পাড়ে গিয়া হাত মুখ ধুইয়া আসো। সাবান নাই কিন্তু, ছাই দিয়া ধুইতে হইব। তন্নি ও তন্নি, এক জগ পানি দে তোর ভাইরে। হামিদুল হাসি মুখে মাথা নাড়ল। এই অপমান তার গায়ে লাগছে না, বরং সেই চরিত্রগুলো বিশ্লেষণ করছে। সে পুকুর পাড়ের দিকে পা বাড়ালো। মামা হাসছি আমি, চিন্তা করবেন না, আপনাদের বোঝা হয়ে থাকবো না। এরপর হামিদুল হাত মুখ ধুয়ে নেয়। কিছুক্ষণ হিসাব নেওয়ার পর রাত 9টা। টিনের ঘরের বারান্দায় মাদুর পাতা হয়েছে। মাঝখানে টিমটিম করে জ্বলছে হারিকেন। রহমতুল্লাহ, ছুরিনা, তাদের 10 বছরের মেয়ে তন্নি আর হামিদুল গোল হয়ে খেতে বসেছে। তন্নি বারবার আর চোখে হামিদুলকে দেখছে, যেন ভিন্ন গ্রহের প্রাণী দেখছে। ভাত নেও তন্নি, তুই মাছের পিসটা নে, তোর বারন্ত শরীর। জরিনা ভাতের হাঁড়ি থেকে ভাত বাড়ছেন। তন্নির পাতে ধোঁয়া ওঠা ভাত আর ছোট একটা পুঁটি মাছ ভাজা দিলেন। হামিদুলের পাতে দিলেন একেবারে তলানির ভাঙা ভাত। মামি মাছ তো দেখি একটাই, ধন্যি খাক। আমার মাছ লাগে না, ডাল হলেই চলে। মাছ তো একটাই জুটছে জালে। তুমি তো আর মেহমান না, ঘরের লোক। যা আছে তাই খাও, ডাল নেও। জরিনা ডালের বাটি থেকে 1 চামচ ডাল হামিদুলের পাতে ঢেলে দিলেন। ডাল তো নয়, যেন হলুদ মেশানো গরম পানি। হামিদুলের ভাতের সাথে ডাল মাখাতে গিয়ে দেখল ডাল গুঁড়িয়ে মাদুরে পড়ে যাচ্ছে। মামি ডালটা তো দারুণ রেঁধেছ, একদম শরবতের মতো। চিবুতে হয় না, চুমুক দিলেই চলে যায়, গলায় আটকানোর কোনো চান্সই নেই। বিনে পয়সায় গিলতে এসেছো, আবার খাবারের বিচার করো? ডাল ঘন করতে গেলে টাকা লাগে। বাজারে ডালের কেজি কত জানো? 130 টাকা। তেল 200 টাকা। লন্ডন থেকে তো আইসা পড়ছো লস খাইয়া। দেশের বাজারের খবর রাখো। না মামি, ভুল বুঝলেন। আমি তো সিরিয়াসলি প্রশংসা করছি। এই গরমে পাতলা ডালই তো স্বাস্থ্যের জন্য ভালো। ডাক্তাররা বলেন বেশি রিচ ফুড হার্টের জন্য খারাপ। চুপ করো তো জরিনা, ছেলেটা খাক। বাবা হামিদ, তুই এই পুরা মরিচটা নে, একটু লবণ চটকাইয়া খা, ভালো লাগবে।
জরিনা একটা কালো পোড়া শুকনো মরিচ হামিদুলের পাতার কোনায় ছুঁড়ে দিলেন। হামিদুল মরিচটা হাতে নিয়ে দেখল, মনে মনে বলে, লন্ডনে এই সময় আমি হয়তো কোনো স্টেক হাউসে বসে মিডিয়াম রেয়ার বিফ স্টেক খাচ্ছি, সাথে ম্যাশড পটেটো, আর আজ পোড়া মরিচ। লাইফ ইজ এ রোলার কোস্টার। অবশ্যই মামা, জানলা খেলে কি আর জীবন চলে? মামি, কাল সকালে কি আমাকে ডেকে দেবেন? ফজরের আজানের সাথে সাথে উঠবো। ডাকা লাগবো না, নিজেই উঠবা। কাল থেকে মাঠে কাজ করবে। আমার বাবার দেওয়া ওই রাস্তার ধারে 12 কাঠা জমিতে আগাছা হয়েছে জঙ্গল। কামলা দিলে 500 টাকা রোজ চাইতো, অত টাকা আমার নাই। তুমি ওইগুলা পরিষ্কার করবা। বসে বসে খাওয়ানোর মুরুদ তো আমার নাই। অবশ্যই মামি, শরীরে যা অবস্থা একটু ব্যায়াম দরকার। জিম করা তো অনেক দিন হয় না। ক্ষেতের কাজই বেস্ট ওয়ার্কআউট। তবে মামি, দুপুরে কি একটু পান্তা ভাত হবে? সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ থাকে, জাস্ট জমে যাবে। শখ কত, পান্তা খাবে? কাজ যদি ঠিক মতো না হয় তবে পান্তাও জুটবে না। এখন ঘুমাও। তন্নি, হারিকেনটা কমাইয়া দে, তেল ফুরাইতাছে। তন্নি বোন, তুই কোন ক্লাসে পড়িস? 4A। বাহ, ভালো করে পড়বি। আমি তোকে অঙ্ক দেখিয়ে দেব। আমি অঙ্কে কিন্তু খুব ভালো। থাক, তোমার আর মাস্টারি করতে হইব না। নিজে ব্যবসায় লাল বাতি জ্বালাইয়ে এখন আইসে অঙ্কের হিসাব দিতে। ঘুমাও বাপু, বাতি নিবাও। ঘর অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। হামিদুল ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। টিনের চালের ফুটো দিয়ে একটা নক্ষত্র দেখা যাচ্ছে। হামিদুল সেটাকে তাকিয়ে হাসল। তার খেলা শুরু হয়ে গেছে। পরের দিন সকাল 7টা, কুয়াশা কেটে রোদ উঠতে শুরু করেছে। গ্রামের রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, কেউ বা কাজে যাচ্ছে। রাস্তার পাশে রহমতুল্লাহর সেই জমি। হামিদুল লুঙ্গিটা কাঁচা মেরে কাদায় নেমেছে। গায়ের শার্টটা খুলে সে একটা গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি, হাতে মরিচা ধরা একটা কাস্তে। শালা, ইউটিউবে ভিডিও দেখে যতটা সহজ মনে হয়েছিল, প্র্যাকটিক্যালি গাছটা তার চেয়ে 1000 গুণ কঠিন। এই গাছগুলো তো মনে হচ্ছে মাটির সাথে সুপার গ্লু দিয়ে লাগানো। হামিদুল অদ্ভুত ভঙ্গিমায় কাস্তে চালাচ্ছে, কখনো টান দিচ্ছে, কখনো কোপ দিচ্ছে। তার ফর্সা শরীর কাদায় মাখামাখি, ঘাম বেয়ে পড়ছে কপাল দিয়ে। রাস্তার মানুষজন যাওয়ার সময় অবাক হয়ে তাকাচ্ছে। এক পথচারী বলেন, ও রহমত ভাই, এইটা কেডা? তোমার জমিতে কাজ করে? নতুন কামলা নিছো নাকি? না রে ভাই, আমার ভাগ্নে শহর থেকে আইছে, শখ কইরা কাজ করতেছে। মামা, শখ না, পেটের দায়। মামি বলেছে কাজ না করলে দুপুরে ভাত ক্যান্সেল। আপনি যান, আমি দুপুরের আগে সব সাফ করে দেব। কিছুক্ষণ পর শাহানাজ তার দুই বান্ধবী রিনা আর লিপির সাথে কলেজে যাচ্ছিল। শাহানাজের পরনে আজ হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, কাঁধে সাইড ব্যাগ। সে গল্প করতে করতে আসছিল। হঠাৎ তার চোখ পড়ল ঝুমির দিকে। রিনা বলল, ওই দেখ শাহনাজ, ওই যে কাদার মধ্যে কে যেন গড়াগড়ি খাচ্ছে। আরে, এ তো কালকে সেই ছেলেটা না? ওই যে তোর গাড়িতে কাদা লাগাইছিল। তাই তো, সেই বেয়াদবটা। নাম যেন কি বলেছিল? হামিদ। দেখছিস অবস্থা? কাল কত বড় কথা বলেছিল, আর আজ একদম কাদার পোকা হয়ে গেছে। চল একটু মজা নেই। কাল তো তোকে অনেক কথা শোনাইছে, আজ শোধ নেব। শাহানাজ রাস্তার পার থেকে নেমে জমির আইলে গিয়ে দাঁড়ালো। হামিদুল তখন একটা শক্ত আগাছা তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছে। কে রে হিরো? চিনতে পারছিস? কাল তো খুব লেকচার দিয়েছিলি। আমার ঘামের দাম তোমার সানগ্লাসের চেয়েও বেশি। আজ দেখি কাদার পোকা হয়ে গেছিস। কি রে, সানগ্লাসটা দেবো? রোদ তো খুব বেশি, ফর্সা চামড়া পড়ে যাচ্ছে তো। হামিদুল কোমর সোজা করে দাঁড়ালো। তার সারা মুখে কাদা, হাতে কাস্তে। সে হাত দিয়ে কপালের ঘাম মুছল। তাতে কাদা আরও লিপটে গেল, কিন্তু তার চোখের দৃষ্টি সে আগের মতোই তীক্ষ্ণ। আরে বুবু যে, আসসালামু আলাইকুম। না ম্যাডাম, সানগ্লাস লাগবে না। আমরা গরিব মানুষ, আমাদের চোখে আল্লাহর দেওয়া ন্যাচারাল ফিল্টার দিয়ে তৈরি। আর কাদার পোকা বলছেন? কাদার পোকা না হলে আপনাদের মতো ফুলের সুবাসকে জোগাবে বলুন? আমরা খাদা ঘাটি, ফসল ফলাই, আর তাই তো আপনারা সুগন্ধি মেখে কলেজে যেতে পারেন। বেসিক ইকোনমিক্স ম্যাডাম। চুপ কর ফাজিল, তোর মুখে এত বড় বড় কথা আসে কোথা থেকে রে? তোর কি কোনো শিক্ষা দীক্ষা নেই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? জানিস, আমি অনার্স 2nd ইয়ারে পড়ি, পলিটিক্যাল সায়েন্স।
আর তুই তো মনে হয় স্কুলের বারান্দাও দেখিসনি। সার্টিফিকেট দেখাচ্ছেন ম্যাডাম? সার্টিফিকেট থাকলে শিক্ষিত হওয়া যায় না। ধান গাছ আর আগাছার পার্থক্য যে বোঝে না, সে আবার কিসের শিক্ষিত? আপনি তো মনে হয় ধানের শীষ আর গাছের ফুলও আলাদা করতে পারেন না। বইয়ের পাতে পলিটিক্স পড়া আর মাঠের পলিটিক্স বোঝা এক জিনিস না। বলেন তো, এই যে আমি গাছ কাটছি, এটা ধানের কোন উপকারে আসবে? তোর কাছে আমাকে শিখতে হবে? হা, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ঠিক আছে, তুই যদি এতই বুঝিস তবে বলতো এই জমিতে কত মণ ধান হবে? তুই তো খুব পণ্ডিতই দেখাচ্ছিস। চ্যালেঞ্জ? বেশ, আমি বলে দিলে কি দিবেন? তুই আগে বল, যদি ঠিক হয় তখন দেখা যাবে, আর যদি ভুল হয়? যদি ভুল হয়, আমি কান ধরে এই পুরো গ্রাম 3বার চক্কর দেব, আর সবার সামনে বলবো আমি একটা গাধা। আর যদি ঠিক হয় রে শাহনাজ? বাতাসের গতি উত্তর দিকে থেকে আসছে, মানে বৃষ্টি হবে শীঘ্রই। মাটির যে উর্বরতা আর আমি যেভাবে আগাছা পরিষ্কার করছি, তাতে ফলন বাড়বে। হামিদুল মাটির একদলা হাতে নিয়ে ঘ্রাণ নিল, যেন সে কোনো ল্যাবে সয়েল টেস্ট করছে। তারপর শাহনাজের চোখের দিকে তাকিয়ে বলল, যদি ঠিকঠাক বৃষ্টি হয় আর আগামী সপ্তাহে ইউরিয়ার সারটা পরিমাণ মতো পড়ে, তবে এই 12 কাঠা জমিতে ঠিক 24 মণ ধান হবে ইনশাল্লাহ। লিখে রাখতে পারেন। 24 মণ? তুই কি পাগল? বাবা বলেছে এখানে 15 মণের বেশি ধান হয় না। তুই তো দেখছি বড় চাপাবাজ। ঠিক আছে, দেখা যাবে। ধান কাটার সময় আমি নিজে দাঁড়িয়ে ওজন করাবো। যদি 24 মণ না হয়, তবে তোকে আমি কান ধরে এই গ্রামে ঘোরাবো, মনে থাকে যেন। আর যদি হয় 24 মণে যদি হয়, তবে কি চেয়ারম্যানের মেয়ে এই ক্ষেত মজুরের সাথে এক কাপ চা খাবে? ওই যে বাজারের টং দোকানে। তোর সাথে চা? স্বপ্ন দেখছিস? ছি, তোর গায়ের গন্ধে আমার বমি আসছে। চল রে রিনা, এর সাথে কথা বলাই পাপ। শাহনাজ থুতু ফেলার ভঙ্গি করে হনহন করে চলে গেল। তার বান্ধবীরা ফিক ফিক করে হাসতে হাসতে তার পিছু নিল। হামিদুল গাছটা মাটিতে গেঁথে তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। স্বপ্ন আমি দেখি না শাহনাজ, স্বপ্ন আমি সত্যি করি। চা তো তোমাকে খেতেই হবে, আর সেই চায়ের কাপে চমক দিয়ে তুমি বলবে, হামিদ তুমি কে? অপেক্ষা করো শুধু। হামিদুল আবার কাজে মন দিল। দূরে কোথাও কোকিল ডাকছে, রোদের তেজ বাড়ছে, কিন্তু হামিদুলের মনে এখন বসন্তের বাতাস। শাহনাজের ওই অহংকারী চাহনিটায় তার জেদ আরও বাড়িয়ে দিয়েছে। এভাবে সপ্তাহখানেক কেটে গেছে। আজ মধুপুর গ্রামে উৎসবের আমেজ। মজিদ চেয়ারম্যান প্রতি বছর নবান্ন উৎসব করেন, বিশাল আয়োজন, পুরো গ্রামের দাওয়াত। চেয়ারম্যান বাড়ির সামনের বিশাল মাঠে শামিয়ানা টাঙানো হয়েছে। বাতাসের সাথে ভেসে আসছে গরুর মাংস আর পোলাওয়ের মন মাতানো ঘ্রাণ। মাইকে পুরোনো দিনের ভাওয়াইয়া গান বাজছে। মামা, গ্রানটা যে বেরিয়েছে না, মনে হচ্ছে বাবুর্চি মশলার বস্তা উপরে করে দিয়েছে। পেটের ভিতর ইঁদুরগুলো এখন আর দৌড়াচ্ছে না, রীতিমতো ডন বৈঠক দিচ্ছে। চলুন তাড়াতাড়ি পা চালান। আস্তে কথা গো বাবা, বড় লোকদের বাড়ি, এখানে ফিসফিস করে কথা বলাই নিয়ম। আর শোন, তোর লুঙ্গিটা একটু নামিয়ে পড়, ওই গেটের দারোয়ান আবার আটকায় না দেয়। লুঙ্গি তো ঠিকই আছে মামা, আর আটকালে আটকাবে। গেটের বাইরে দাঁড়িয়ে গ্রান নেব। শুনেছি গ্রানে অর্ধভোজন, তবে আমার সম্পূর্ণ ভোজন দরকার। গত 1 সপ্তাহে আপনার ডাল ভাত খেয়ে যা অবস্থা, আজ একটু প্রোটিন না পেলে বডি কলাপস করবে। হামিদুল তার পুরনো ধোয়া লুঙ্গি আর একটা হাফ হাতা শার্ট পরেছে। শার্টের বোতাম একটা নেই, সেখানে সেফটি পিন মারা। রহমতুল্লাহর পরনীয় মলিন পাঞ্জাবি। তারা ভিড় ঠেলে গেটের দিকে এগোচ্ছে। ওই রহমত ভাই না? সাথে এটা কি ভাগ্নে নাকি? হ, ওই যে বিদেশ থেকে আইসে। বিদেশ মানে কি আর আসল বিদেশ? শুনছি কোন দেশে গিয়া জানি ধরা খাইয়া রিক্ত হস্তে ফিরছে, এখন মামার ঘাড়ে বৈশা খায়। মামা দেখেছেন, আমার পাবলিসিটি বালি হয়েছে, মানুষ আমাকে চিনে ফেলেছে। এটাই বা কম কি? লন্ডনে তো আমাকে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চিনতে হতো। চুপ কর বাবা, একদম চুপচাপ থাকবি। বড় লোকদের সাথে পাল্লা দিতে নেই। ওরা বসতে বললে বসবি, উঠতে বললে উঠবি। দেখছিস না ওইদিকে ভিআইপি প্যান্ডেল, ওইদিকে তাকাবিও না। প্যান্ডেলটা 2 ভাগে ভাগ করা। একপাশে ফ্যান চলছে, দামি চেয়ার টেবিল পাতা। সেখানে উপজেলার বড় বড় নেতারা, কামালের বাবা মতিন মাতব্বর আর
ধনীরা বসেছে, অন্য পাশে মাটিতে চট বিছানো আর কিছু প্লাস্টিকের চেয়ার, সেটা সাধারণ গ্রামবাসীদের জন্য। হামিদুল আর রহমতুল্লাহ সাধারণ প্যান্ডেলের এক কোনায় জায়গা পেল। বৈষম্যটা দেখেছেন মামা? একই দান একই চাল, অথচ খাওয়ার সময় ফ্যাট আলাদা। ওই পাশের মাংসের পিসগুলো নিশ্চয়ই সাইজে ডাবল হবে। তোর জিব্বাটা একটু সামলা হামিদ। আল্লাহ রিজিকে যা রাখছে তাই শুক্রিয়া। চুপচাপ বস। খাবার পরিবেশন শুরু হয়েছে। শাহনাজ আজ গাঢ় নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে, কানে দুল, হাতে একগুচ্ছ চুড়ি। তাকে আজ সত্যিই অন্যরকম লাগছে। সে কাজের তদারকি করছে, মাঝে মাঝে মেহমানদের সাথে হাসি মুখে কথা বলছে। তার পেছনে ছায়ার মতো ঘুরছে মাতবরের ছেলে কামাল। কামালের পরনে সাদা পাঞ্জাবি, চোখে দামি রোদ চশমা। শাহনাজ, তুমি কেন রোদে ঘোরাঘুরি করছো? কাজের লোক আছে তো, আসো আমার পাশে বসো। তোমার জন্য স্পেশাল খাসির রান রেখেছি। কামাল ভাই, আপনি প্লিজ বসুন। এটা আমাদের বাড়ির অনুষ্ঠান। সব মেহমান ঠিকমতো খেলো কি না সেটা দেখা আমার দায়িত্ব। আপনি মেহমান, আপনি কেন উঠে আসছেন? আর আমি কি আর মেহমান? আমি তো বুঝতেই পারছো, ঘরের লোক হতে যাচ্ছি। চাচা তো বলেই দিয়েছে। এই রহিম, ওই টেবিলে পানি দে, আর জর্দাটা এখন দিস না, খাবার শেষে দিবি। কামাল ভাই, আপনি যান, বাবার সাথে গল্প করুন। হামিদুল এক কোনায় বসে খাচ্ছিল। তার খুব ক্ষুধা পেয়েছে। গরম ভাতের সাথে গরুর মাংসের ঝোল মেখে সে বড় এক লোকমা মুখে দিয়েছে। ঠিক তখনই কামালের নজর পড়ল তার দিকে। কামাল শাহনাজকে ইমপ্রেস করার এবং হামিদুলকে অপমান করার এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। আরে আর থামো, এই ফকিন্নিটা এখানে কি করছে? এই যে এলো মিস্টার লুঙ্গি ম্যান। কামালের চিৎকারে আশেপাশের সবাই খাওয়া থামিয়ে তাকালো। হামিদুল মুখের গ্রাসটা গিলে কামালের দিকে তাকালো। আমাকে বলছেন ভাইজান? আমার নাম হামিদ, লুঙ্গি মেন না। নাম জানার টাইম নাই। তোকে কে দাওয়াত দিয়েছে? এটা ভদ্র লোকদের জায়গা, দেখছিস না এখানে কারা বসেছে? তোর জায়গা তো ওই গেটের বাইরে ভিখারিদের লাইনে হওয়ার কথা। ভাইজান, কার্ডে তো লেখা ছিল সপরিবারে আমন্ত্রিত। পুরো গ্রাম দাওয়াত পেয়েছে, সেখানে ভদ্রলোক আর ছোট লোক আলাদা করে তো কিছু লেখা ছিল না। আর তাছাড়া খিদে তো সবার পেটে একই রকমের লাগে, তাই না? তোর পেটের খিদের কথা আমি জানতে চাইছি। তুই জানিস তুই কার সামনে বসে আছিস? শাহনাজ, দেখো, তোমার বাবার অনুষ্ঠানে এইসব ছোট লোক ঢুকে পরিবেশ নষ্ট করছে। এদের গা থেকে তো কাদার গন্ধ আসে। কি হয়েছে কামাল ভাই, এত চেঁচামেচি করছেন কেন? মেহমানরা খাচ্ছে। খাচ্ছে তো বুঝলাম, কিন্তু এই ছেলেটা এখানে কেন? ওকে আমি সেদিন বাজারেও দেখেছি, তোমার সাথে বেয়াদবি করছিল। আজ আবার এখানে এসে ভিআইপিদের চেয়ারের পাশে বসেছে। ওঠ ওঠ বলছি। কামাল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হামিদুলের সামনে রাখা ভাতের প্লেটে সজোরে লাথি মারল। প্লাস্টিকের প্লেটটা ছিটকে গিয়ে দূরে কাদায় পড়ল। সাদা ভাত আর হলুদের মাংসের ঝোল মাটিতে ছড়িয়ে গেল। একটা মাংসের টুকরো গড়িয়ে গিয়ে রহমতুল্লাহর পায়ের কাছে থামল। পুরো প্যান্ডেল নিস্তব্ধ, সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে। রহমত মামা ভয়ে কাঁপছেন। তিনি হামিদুলের হাত খামচে ধরলেন। খাবারটা নষ্ট করেন ভাইজান, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিক ফেলে দেওয়ার অধিকার আপনাদের কে দিল? কামাল ভাই, কাজটা ঠিক হলো না, খাবার নষ্ট করা ভালো না। তবে শাহনাজ হামিদুলের দিকে ফিরল। তার চোখে এখনও সেই পুরনো রাগ, কিন্তু কোথাও একটা খটকা আছে। সে কামালের পক্ষই নিল, কারণ সে চায় না এই ছেলের জন্য অনুষ্ঠানে কোনো ঝামেলা হোক। কামাল ভাই ঠিকই বলেছে। হামিদ, তোর সাহস কি করে হলো এখানে বসার? তোদের জন্য আলাদা ব্যবস্থা করা ছিল গেটের ওপাশে। তুই জেনে শুনে এখানে এসেছিস সিন ক্রিয়েট করতে। তোদের মতো মানুষদের পেটে ভালো খাবার সয় না, তাই বলে পরিবেশ নষ্ট করবি? পরিবেশ আমি নষ্ট করিনি শাহনাজ ম্যাডাম। পরিবেশ নষ্ট হচ্ছে তখন যখন খাবারের প্লেট লাথি মারা হয়েছে। আপনারা ধনী হতে পারেন, কিন্তু ক্ষুধার কষ্টটা আপনারা বুঝেন না। আমার পেটে লাথি মেরে আপনারা আমাকে অপমান করেননি, অপমান করেছেন এই অন্নদাতাকে। আবার লেকচার? তুই চুপ করবি? বাবার কানে গেলে তোকে পিটিয়ে বের করে দেবে। ম্যাডাম, আজ আমার পেটে লাথি মারলেন, মনে রাখবেন সময় বড়িয়ে স্টোর। আজ যে হাত দিয়ে খাবার ফেলে দিলেন, কাল হতে দেখবেন আপনার বাবার গোলায় ইঁদুরও খাবার পাচ্ছে না। তখন এই মাটির বাতি হয়তো আপনাকে খুঁড়িয়ে খেতে হবে। কি তুই সাপ দিচ্ছিস? তোর জিহ্বা তো অনেক লম্বা হয়ে গেছে, তোকে আজ আমি মেরেই ফেলবো।
বেয়াদব কোথাকার। কামাল রাগে অন্ধ হয়ে হাত তুলল। সে সজোরে হামিদুলের গালে চড় মারতে গেল। শাহনাজ ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কোনো চড়ের শব্দ হলো না। সবাই দেখল হামিদুল কামালের হাতটা শূন্যই ধরে ফেলেছে। কামালের হাতটা হামিদুলের হাতের মুঠোয় আটকা। হামিদুল এমন জোরে কামালের কবজি চেপে ধরেছে যে কামালের মুখ যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। ফিসফিস করে যা শুধু কামাল শুনল। বলল, হাঁটা নামিয়ে ফেলুন মিস্টার কামাল। হাড় যদি একবার ভেঙে যায় না, লন্ডনের ডাক্তার এনেও জোরে লাগাতে পারবেন না। এই হাত দিয়ে খাবার খেতে হয়, মানুষ মারতে নয়। আহ, ছাড় ছাড় বলছি, হাত ভেঙে যাবে। হামিদুল এক ঝটকায় কামালের হাতটা ছেড়ে দিয়ে তাকে হালকা ধাক্কা দিল। কামাল টাল সামলাতে না পেরে পেছনের চেয়ারের উপর পড়ে গেল। তার চশমাটা খুলে পড়ে গেল মাটিতে। বাপরে, পোলার গায়ে তো জোর আছে। মতিন আতব্বরের পোলারে ধাক্কা দিয়া ফালাইয়া দিল। চলো মামা, যেখানে খাবারের চেয়ে অহংকার বেশি পরিবেশ করা হয়, সেখানে পেট ভরে না, মন বিষিয়ে যায়। আল্লাহ এই অহংকারী মানুষদের হেদায়েত দিন। হামিদুল মামার হাত ধরে প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে একবার থমকে দাঁড়ালো। শাহনাজ তখনও স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। হামিদুল শাহনাজের দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, আছে গভীর এক করুণা আর আভিজাত্য। শাড়িটা সুন্দর হয়েছে শাহনাজ ম্যাডাম, কিন্তু নীল রঙে বেদনার চেয়ে ব্যক্তিত্ব বেশি মানায়। নিজের ব্যক্তিত্বটা কামালের মতো লোকের পায়ের নিচে দেবেন না। হামিদুল চলে গেল। শাহনাজ তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এই ছেলেটা, এই সাধারণ কামলাখাটা ছেলেটার চোখের দৃষ্টিতে এমন কি আছে যা আমাকে বারবার বিব্রত করে? তার মনে হলো কামালের ওই লাথিটা হামিদুলের পেটে লাগেনি, লেগেছে শাহনাজের বিবেকে। কামাল মাটি থেকে উঠে জামা ঝাড়তে ঝাড়তে বলল, শাহনাজ, তুমি দেখলে ও আমাকে ধাক্কা দিল। আমি চাচাকে বলে ওর হাত কাটিয়ে নেব। কামাল ভাই, আপনি প্লিজ এখন যান। সিনক্রিয়েট হয়ে গেছে এখানে। আর খাবারটা যে আপনি ফেললেন, ওটা আপনার না ফেললেও চলতো। মানে তুমি এখন ওই ছোট লোকের পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না। আমি শুধু বলছি, আমার বাবার অনুষ্ঠানে আমি কোনো গোলমাল চাই না। যান, ওই টেবিলে গিয়ে বসুন। শাহনাজ রাগে হনহন করে বাড়ির ভেতরে চলে গেল, কিন্তু তার কানে বাজতে লাগলো হামিদুলের সেই কথাটা। সময় বড় নিষ্ঠুর। এদিকে দূরে গ্রামের মিঠো পথে হামিদুল আর রহমত মামা হাঁটছে। সর্বনাশ করলি হামিদ, কামাল মাতব্বরের ছেলের গায়ে হাত দিলি। ওরা তো তোকে আস্ত রাখবে না রে বাবা। আমাদের এখন কি হবে? কিছু হবে না মামা। বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না। কামাল হলো রাস্তার কুকুর, গেউ গেউ করা ওর স্বভাব। আর আমি শুধু ওকে বুঝিয়ে দিলাম, সব হার চিবুতে নেই, কিছু হার গলায় আটকে যায়। তোর কথা আমি বুঝি না বাবা, কিন্তু আমার বুক কাঁপছে। ভয় পেয়েন না, আজ দুপুরে খাওয়া হলো না। চলো নদীর পাড়ে বসি। পকেটে কিছু বিস্কুট আছে, লন্ডন থেকে আনেনি, মজিদ চাঁদের দোকান থেকে কেনা। খাবেন? হামিদুল হাসল, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে আছে গভীর এক পরিকল্পনা। আকাশের মেঘগুলো জমছে, হয়তো ঝড়ের পূর্বাভাস। এরপর আরও 2 দিন কেটে যায়। সময়টা ছিল সেদিন বিকেল। উত্তর পশ্চিম কোণ থেকে কুচকুচে কালো মেঘ ধেয়ে আসছে। বাতাসের শো শো শব্দে কান পাতা দায়। ধুলোর ঝড়ে গ্রামের গাছপালা নুয়ে পড়েছে। নদীর পানি ফুসছে। মজিদ চেয়ারম্যানের বাড়ির বারান্দায় অস্থির পায়চারি করছেন চেয়ারম্যান সাহেব। তার হাতে মোবাইল, কিন্তু নেটওয়ার্ক নেই। হ্যালো হ্যালো, ধূর চাই, নেটওয়ার্ক থাকে না কেন এই সময়? ও সালেহা, তুমি কান্না থামাও তো। কান্না করলে কি ঝড় থামবে? ওগো, আমার মেয়েটা সেই কখন বের হলো বান্ধবীদের সাথে, বলল নদীর চরের দিকে যাবে কাশফুল তুলতে। এখন তো আকাশ ভেঙে পড়ছে। আমার বুকের ভিতরটা কেমন করছে গো। তুমি কিছু একটা করো। আমি তো চেষ্টা করছি, রহিমকে পাঠিয়েছি ঘাটে খবর নিতে। ওই তো রহিম দৌড়ে আসছে। রহিম কাজের লোক। সে দৌড়ে উঠোনে এসে হাঁপাতে লাগলো। তার চোখ মুখে আতঙ্ক। সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, সর্বনাশ হয়ে গেছে। ছোট আম্মাজান তো চরে আটকা পড়ছে। মাঝিরা কইল উনার নৌকা নাকি স্রোতের টানে ভাইসে গেছে। মাঝিরা সাঁতরাইয়ের পাড়ে আইছে, কিন্তু আম্মাজান ভয়ে চরের ওই শিমুল গাছের নিচে বইয়া রইছে। ওরে আল্লাহ, আমার মেয়েটা নদীতে। ওরে মজিদ,
তুমি আমার মেয়েকে এনে দাও। এমন সময় একটা কালো জিপ গাড়ি এসে থামল। কামাল এবং তার কয়েকজন সাঙ্গপাঙ্গ গাড়ি থেকে নামলো। বাতাসের তোড়ে কামালের পাঞ্জাবি উঠছে। কামাল, বাবা কামাল, তুই এসেছিস? আল্লাহ তোকে পাঠিয়েছে। আমার মেয়ে শাহনাজ সরে আটকা পড়েছে, নৌকা নেই। তোর তো স্পিড বোট আছে, চল বাবা এখনই চল, আমার মেয়েটাকে বাঁচা। চাচা শান্ত হন, আমি তো খবর পাইয়াই আসলাম, কিন্তু নদীর অবস্থা দেখছেন, মনে হইতেছে কিয়ামত শুরু হয়েছে। এই তুফানে স্পিড বোট নামানো মানে সুইসাইড করা। কি বলছিস তুই? তুই না শাহনাজকে ভালোবাসিস, তুই না ওকে বিয়ে করতে চাস, আর আজ তুই জানের ভয়ে পিছিয়ে যাচ্ছিস। চাচা, ভালোবাসা তো বাইচা থাকলে হইব, মইরা গেলে ভালোবাসা দিয়ে কি করো? আবহাওয়া অফিস 8 নম্বর সিগন্যাল দিচ্ছে, শর্মা নদী এখন রাক্ষস হইয়া গেছে। এই সময় নদীতে নামলে আমি আর ফিরবো না। জানের মায়া সবার আছে চাচা, মাফ করবেন, আমি পারবো না। তুই তুই এত বড় কাপুরুষ? বের হ আমার বাড়ি থেকে। আমার মেয়ে যদি আজ মরেও যায়, তাও তোর মতো ভিতর কাছে আমি মেয়ে বিয়ে দিব না। চাচা, ইমোশন দিয়ে দুনিয়া চলে না, আমি গেলাম, আপনারা দোয়া করেন। কামাল তার দলবল নিয়ে গাড়িতে উঠে চলে গেল। মসজিদ চেয়ারম্যান বারান্দার খুঁটি ধরে বসে পড়লেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সাথে বজ্রপাত। গ্রুম গ্রুম। গ্রামের অন্য প্রান্তে রহমতুল্লাহর বাড়িতেও ঝড়ের আতঙ্ক। টিনের চালে বৃষ্টির শব্দে কান ঝালাপালা। মামি ঝরিনা তখনও সেদিনের ঘটনার রেশ ধরে হামিদুলকে বকছেন। ওরে আমার নবাবজাদা, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে মারামারি করে এসেছো, এখন যদি পুলিশ আসে তখন কে বাঁচাবে? বলি, গতর খাটার শরীরে এত তেজ কেন তোমার? মামি, তেজ শরীরের না, তেজ রক্তের। আর পুলিশ আসবে কেন? আমি তো কারো পকেট মারিনি, আমি শুধু আত্মসম্মানটা বাঁচাতে চেয়েছি। তন্নি দৌড়ে ঘরে ঢুকে। বাবা, ও বাবা, শুনেছ? শাহনাজ আপু নাকি নদীতে আটকা পড়েছে, কেউ নাকি তাকে বাঁচাতে যাচ্ছে না। কামাল ভাইও নাকি ভয়ে পালিয়েছে। কি বললে তন্নি? শাহনাজ সরে এই তুফানে? হায় হায়, মেয়েটা তো মারা যাবে রে। নদীর যা অবস্থা, ওখান থেকে ফেরা তো অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই মামা, মানুষ চেষ্টা করে সব পারে। মামি, আমার এই গামছাটা দাও তো। গামছা দিয়ে কি করবে? তুমি কি এখন গোসল করতে যাবে নাকি? মাথা কি খারাপ হয়েছে? গোসল না মামি, পাপ ধুতে যাচ্ছি। এই গ্রামের মানুষগুলোর পাপ। একটা মেয়ে চোখের সামনে মরে যাবে আর সবাই ঘরে বসে দোয়া করবে, এটা হয় না। হামিদুল এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। রহমতুল্লাহ পিছু ডাকলেন। কি রে, কই যাস? মরবি নাকি? ফিরে আয় হামিদ। হামিদ, মানুষ মরলে বিচার হয় মামা, কিন্তু মানবতা মরলে পৃথিবী থাকে না। আমি আসছি, দোয়া করবেন। হামিদুল বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে। রাস্তার কাদা ছিটকে তার সারা গায়ে লাগছে। সে নদীর ঘাটে পৌঁছালো। ঘাটে কেউ নেই, সব নৌকা ডাঙায় তোলা, শুধু একটা ছোট ডিঙি নৌকা উল্টে আছে একপাশে। হামিদুল সেটাকে সোজা করার চেষ্টা করল। দূর থেকে দেখে এক গ্রামবাসী বলেন, ওই দেখ, ওই পাগলটা কি করে? এই তুফানের ডিঙ্গি নৌকা নামায়। ও তো মরবে, নির্ঘাত মরবে। আরে ও তো সেই হামিদ, বিদেশ ফেরত পোলা। আবেগে মাথা নষ্ট হয়েছে। ওরে থামা। কেউ থামাবেন না? যদি সাহস থাকে তো আমার সাথে আসুন, আর যদি না থাকে তবে গড়ে গিয়ে লুঙ্গি দিয়ে মুখ ডেকে বসে থাকুন, আমি একাই যাব। হামিদুল গায়ের জোর খাটিয়ে নৌকাটা পানিতে নামালো। একটা বৈঠা কুড়িয়ে নিল, ঢেউগুলো আছড়ে পড়ছে পারে। হামিদুল বিসমিল্লাহ বলে নৌকা ঠেলে দিয়ে লাফিয়ে উঠল। নদী উত্তাল, ঢেউগুলো যেন এক একটা পাহাড়ের সমান। হামিদুলের ছোট ডিঙি নৌকাটা মোচার খোসার মতো দুলছে। বৃষ্টিতে চোখ মেলা দায়। হামিদুল প্রাণপণ শক্তিতে বৈঠা বাইছে। তার হাতের পেশিগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম। লন্ডনের এসি রুমে বসে জিম করা শরীরটা আজ প্রকৃতির সাথে যুদ্ধ করছে। কাম অন হামিদ, ইউ ক্যান ডু ইট। টেমস নদীতে রোয়িং প্র্যাকটিস কি আজ বেঁচে যাবে? শাহনাজ ওয়েট করছে, ওকে বাঁচাতেই হবে। আল্লাহ শক্তি দাও। একটা বিশাল ঢেউ এসে নৌকাটাকে প্রায় উল্টে দিচ্ছিল। হামিদুল শরীরের ভর দিয়ে নৌকা ব্যালেন্স করল। পানি ঢুকে গেছে নৌকায়। সে এক হাতে পানি সেচছে, অন্য হাতে বৈঠা বাইছে। আমার মা বেঁচে থাকলে আজ বলতো তোর মাথায় ছিট আছে, কিন্তু মা, আজ তোমার ছেলের এই পাগলামিটাই হয়তো একটা জীবন বাঁচাবে।
প্রায় আধা ঘন্টা যুদ্ধের পর হামিদুল চরের কাছে পৌঁছালো। আবছা অন্ধকারে দেখা যাচ্ছে একটা বড় শিমুল গাছ, তার নিচে কেউ একজন গুটিসুটি মেরে বসে আছে। শাহনাজ, শাহনাজ, শুনতে পাচ্ছ? আমি এসেছি। শাহানাজ হাঁটুর মধ্যে মাথা গুজে কাঁদছিল। ডাক শুনে সে চমকে মুখ তুলল। বিদ্যুতের চমকানিতে সে দেখল একটা ছায়া নৌকা থেকে নামছে। সে ভাবল হয়তো তার বাবা বা কামাল এসেছে। বাবা, বাবা তুমি এসেছো? আমাকে বাঁচাও বাবা, আমি খুব ভয় পাচ্ছি। হামিদুল নৌকাটা বালিতে আটকে দৌড়ে শাহনাজের কাছে গেল। শাহনাজ শীতে কাঁপছে, তার ভিজে যাওয়া শাড়ি শরীরের সাথে লেপ্টে আছে। হামিদুল কাছে যেতেই শাহনাজ দেখল এ তো তার বাবা নয়, কামালও নয়, এ তো সেই হামিদ। তুমি তুমি এখানে? তুমি কেন? কামাল ভাই কোথায়? বাবা কোথায়? কামাল ভাই জানের মায়ায় এসি রুমে বসে চা খাচ্ছে হয়তো, আর বাবা কান্নাকাটি করছে। এখন কথা বলার সময় নেই, জলদি উঠো, পানি বাড়ছে, ছোট ডুবে যাবে। আমি পারবো না, আমার পা অবশ হয়ে গেছে, আমি মরে যাব হামিদ, আমি মরে যাব। শাহনাজ ভয়ে হামিদুলকে জড়িয়ে ধরল। সে এমনভাবে আঁকড়ে ধরল যেন হামিদুলই তার শেষ আশ্রয়। হামিদুলের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু এখন রোমান্সের সময় নয়। কিচ্ছু হবে না, আমি আছি তো। আল্লাহ না চাইলে আজ জমদূত তোমাকে ছুতে পারবে না। সাহস রাখো, তুমি না চেয়ারম্যানের মেয়ে? চেয়ারম্যানের মেয়েরা কি এত সহজে হার মানে? হামিদুল দেখল শাহনাজ শীতে কাঁপছে। সে নিজের গায়ের ভেজা শার্টটা খুলে নিংড়ে নিল, তারপর সেটা শাহনাজের মাথায় ও পিঠে জড়িয়ে দিল। এটা পরো, বাতাসটা আটকাতে পারবে। চলো আমার কাঁধে ভর দাও। হামিদুল শাহনাজকে প্রায় পাজা কোলা করে নৌকায় তুলল। ফেরার পথটা আরও কঠিন, এখন স্রোতের বিপরীতে যেতে হবে। শাহনাজ নৌকার পাটাতনে বসে ঠকঠক করে কাঁপছে। হামিদুল বইটা হাতে নিল। শাহনাজ, চোখ বন্ধ করো, একদম তাকাবে না পানির দিকে। আমি ভয় পাচ্ছি হামিদ, নৌকাটা ডুবে যাবে না তো? আরে না, ডুববে কেন? মনে করো এটা লন্ডন আয়ের রাইড, একটু দোল খাচ্ছে, উপর থেকে লন্ডন দেখছো, এই তো আর একটু পরেই নিচে নামবো। এনজয় দ্য রাইড। লন্ডন আই? সেটা আবার কি? তুমি কি আবল তাবল বকছো? ওহ সরি, মানে বলতে চাইছি নাগরদোলা, মেলার নাগরদোলা। চোখ বন্ধ করো, আমি গান গাইব, গান গাইলে ভয় কমে। তুমি এই ঝড়ের মধ্যে গান গাইবে? তুমি কি পাগল? পাগল না হলে কি এই তুফানে কেউ আসে ম্যাডাম? শোনো, শক্ত হয়ে বসো, একটা বড় ঢেউ আসছে, বিসমিল্লাহ। হামিদুল ঢেউয়ের সাথে লড়াই করতে করতে নৌকা এগিয়ে নিচ্ছে। তার হাতের তালু ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে থামছে না। শাহনাজ অবাক হয়ে তাকিয়ে আছে হামিদুলের দিকে। বিদ্যুতের আলোয় সে দেখছে হামিদুলের চোয়াল শক্ত, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি। এই সেই ছেলে যাকে সে কাদার পোকা বলেছিল। প্রায় 1 ঘন্টা পর গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বৃষ্টি একটু কমেছে। হঠাৎ অন্ধকারে একটা নৌকার ছায়া দেখা গেল। ওই যে নৌকা আইসা পড়ছে। আল্লাহ যা করে মঙ্গলের লাইগাই করে। শাহনাজ, মা আমার। নৌকা তীরে ভিড়ল। হামিদুল ক্লান্ত শরীরে বৈঠাটা ফেলে দিয়ে কাদায় লুটিয়ে পড়ল। সে আর নড়তে পারছে না। শাহনাজ টলতে টলতে নামল। মজিদ চেয়ারম্যান দৌড়ে গিয়ে মেয়েকে বুকে জড়ালেন। মারে, তুই বেঁচে আছিস? আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, আল্লাহ তোর হায়াত রাখছে। শাহনাজ বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদল কিছুক্ষণ। তারপর সে মুখ তুলে এদিক ওদিক তাকালো। কামালের মধ্যে আবার ফিরে এসেছে পরিস্থিতি স্বাভাবিক দেখে। যাক বাবা, আল্লাহ বাঁচাইছে। আমি তো কেবল রশি আনতে গেছিলাম, ভাবলাম স্পিড বোট দিয়ে না হয় রশি মেরে টানবো। ভাগ্য ভালো হামিদ আগেই নিয়ে আসছে। গুড জব হামিদ, আমার কাজটা সহজ করে দিলি। কামালের কথা শুনে শাহনাজের কান্না থেমে গেল। তার চোখ জ্বলে উঠল। সে বাবার বুক থেকে সরে কামালের সামনে গিয়ে দাঁড়ালো। চুপ করো তুমি, একদম চুপ করো। নির্লজ্জের মতো মিথ্যা বলতে তোমার লজ্জা করছে না? তুমি রশি আনতে যাওনি, তুমি পালিয়েছিলে। তুমি একটা কাপুরুষ। আরে শাহনাজ, তুমি ভুল বুঝতেছো। আমি সব শুনেছি, বাবা ফোনে বলেছিল তুমি আসতে চাওনি। আমার জানের মায়া নেই, কিন্তু তোমার আছে। ছি, তোমার মতো লোককে আমি বিয়ে করব, মরে গেলেও না। সবাই অবাক। শাহনাজ এবার ধীরে ধীরে হামিদুলের দিকে গেল। হামিদুল তখন কাদার উপর বসে হাঁপাচ্ছে। রহমত মামা তাকে পানি খাওয়াচ্ছে।
শাহানাজ হামিদুলের সামনে গিয়ে ধপ করে হাঁটু গেড়ে কাদায় বসে পড়ল। তার দামি শাড়ি কাদায় মাখামাখি, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। আমি তুমি তুমি কেন কেন নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচাতে গেলে? আমি তো তোমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছি, তোমাকে অপমান করেছি। আমার তো মরে যাওয়াই উচিত ছিল। কুকুর বিড়ালও তো অনেক সময় বিপদে সাহায্য করে। আমি তো মানুষ, আর গ্রামের মেয়েদের সম্মান গেলে গ্রামেরই ক্ষতি। আপনি বাঁচলে গ্রামের ইজ্জত বাঁচবে, আপনি ভালো থাকবেন। আমাকে তুমি করে বলো হামিদ, আমাকে আর আপনি বলো না। আমি তোমার এই ঋণ জীবনও শোধ করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। শাহনাজ হামিদুলের হাত ধরতে গেল। হামিদুল হাতটা সরিয়ে নিল। মাফ চাওয়ার কিছু নেই, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। মামা চলো, শরীরটা আর চলছে না, খুব ঘুম পাচ্ছে। হামিদুল উঠে দাঁড়াতে গিয়ে টলে পড়ে যাচ্ছিল। রহমতুল্লাহ তাকে ধরলেন। হামিদুল খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। শাহনাজ তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। বৃষ্টির পানির সাথে তার চোখের জল মিশে একাকার হয়ে গেল। এই ছেলে সাধারণ কামলা হতে পারে না, এর ভিতরে অন্য কিছু আছে। বাবা তুমি দেখলে, ও আমাকে বাঁচিয়ে কোনো প্রতিদান চাইলো না, ও চলে গেল। হ্যাঁ মা, আমি ভুল করেছি, হীরা চিনতে ভুল করেছি। চলো মা, বাড়ি চলো, কাল সকালে আমি নিজে গিয়ে ওর খোঁজ নিব। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। সে আলোয় দেখা গেল হামিদুলের পিঠ, একটা বিজয়ীর পিঠ, কিন্তু তার মনে এখন অন্য ঝড়। সে জানে এই ঘটনা তার জীবনে এবং শাহনাজের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভালোবাসা আর ঘৃণার দেয়ালটা আজ ছড়ে পড়ে গেল। ঝড়ের পরদিন সকাল 8টা। সারা রাত বৃষ্টির পর আকাশ এখনও গুমোট হয়ে আছে। টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে ঘরের মেঝে কাদামাটি হয়ে গেছে। এক কোণে জুবুথুবু হয়ে শুয়ে আছে হামিদুল। তার গায়ে একটা ছেঁড়া কাঁথা, শরীরটা থরথরে করে কাঁপছে। শরীরটা তো আগুনের লাহান পুড়তাছে। ও জরিনা, একটু পানি দে, কপাল টিপ দিয়া দেই। ছেলেটা সারা রাত জ্বর বকছে। পানি তো দিছি, ঘরে চাল নাই, ওষুধ কিনবা কি দিয়া? ডাক্তার ডাকার পয়সা আছে তোমার? কাল রাইতে হিরোগিরি দেখাইলো, এখন বুঝো ঠেলা। আহ থামো তো তুমি, মানুষটা মইরা যাইতাছে আর তুমি টাকার হিসাব করতেছো। আল্লাহ ভরসা, কোথাও থেকে ব্যবস্থা হইয়া যাইব। পানি, একটু পানি। রহমতুল্লাহ গ্লাসে করে পানি এগিয়ে দিতেই বাইরে কারো আসার শব্দ হলো। মাটির উঠান পেরিয়ে কেউ একজন খুব ধীর পায়ে বারান্দায় উঠল। জুতো খোলার শব্দ হলো। রহমতুল্লাহ ঘাট ঘুরিয়ে তাকালেন। কে কে আসলেন? দরজার উপাশে দাঁড়িয়ে আছে শাহনাজ। তার সেই জৌলুস নেই অহংকারী ভঙ্গি। পরনে খুব সাধারণ একটা সুতি সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে জড়ানো, চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালির দাগ। বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত ঘুমায়নি। ওমা, এই তো দেখি চেয়ারম্যানের মাইয়া। মা জননী আপনি? এক গরিবের কুড়ের ঘরে হামিদ কি কোনো বেয়াদবি করছে? ও তো অসুস্থ মা, ওরে মাফ কইরা দেন। আমি মাপ করতে আসিনি চাচি, আমি মাপ চাইতে এসেছি। আমি কি ভিতরে আসতে পারি? আসেন আসেন, কিন্তু বসার তো কিছু নাই। ওই মোড়াটা আগায়া দে তন্নি। মা জননী আপনি মোড়ায় বসেন, ফ্লোর তো কাদা। শাহনাজ মোড়ার দিকে তাকালো না। সে সোজা ঘরের ভেতর ঢুকল। হামিদুলের দিকে একবার তাকিয়ে তার চোখ ভিজে উঠল। যে হামিদুল কাল তাকে বাঘের মতন আগলে রেখেছিল, আজ সে অসহায় শিশুর মতন কুকড়ে আছে। শাহনাজ কোনো কথা না বলে সোজা হামিদুলের শিয়রের কাছে গিয়ে ধপ করে মাটির ফ্লোরেই বসে পড়ল। আরে মা, কি করেন? মাটিতে বসলেন কেন? আপনার দামি জামা নষ্ট হইয়া যাইব, উঠেন মা। জামা ময়লা হলে ধোয়া যায় চাচা, কিন্তু মন ময়লা হলে তার ধোয়া যায় না। আমাকে বসতে দিন। হামিদের জ্বর কত? জ্বর তো মাপা হয় নাই মা, তয় শরীর তো আগুন। ডাক্তার ডাকার সামর্থ্য তো আমাগো নাই। শাহনাজ ব্যাগ থেকে টাকা বের করে তন্নির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তন্নি, দৌড়ে গিয়ে বাজারে সেরা ডাক্তারকে নিয়ে আয়, রিক্সা নিয়ে যাবি, যা তাড়াতাড়ি। তন্নি টাকা নিয়ে দৌড়ে গেল। শাহনাজ নিজের ওড়না দিয়ে হামিদুলের কপালের ঘাম মুছে দিতে লাগলো। তার স্পর্শে হামিদুল একটু নড়েচড়ে উঠল, কিন্তু চোখ মেলল না। ঘরের পরিবেশ ভারী হয়ে আছে।
শাহনাজ পানির বাটিটা নিজের কাছে টেনে নিল। সে নিজের হাতে রুমাল ভিজিয়ে হামিদুলের কপালে জলপট্টি দিতে শুরু করলো। হামিদুলের কপাল সত্যি আগুনের মতো গরম। শাহনাজের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। এক ফোঁটা পানি গিয়ে পড়ল হামিদুলের গালে। তুমি এত বোকা কেন হামিদ? কেন নিজের জীবন বাঁচিয়ে রাখতে গেলে? আমি তো তোমাকে পশুর মতো তাড়িয়ে দিয়েছিলাম। আমার মরে যাওয়াই উচিত ছিল। তুমি কেন বাঁচাতে এলে? হামিদুল জ্বরের ঘোরে ছটফট করতে লাগলো। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ সে বিড়বিড় করে কিছু বলতে শুরু করলো। প্রথমে বোঝা গেল না, কিন্তু ধীরে ধীরে তার গলা পরিষ্কার হলো। নো স্টপ ইট। হামিদ, কি বলছো? ব্যথা করছে কোথাও? Listen, Jennifer, cancel the meeting with Microsoft immediately. I need pace, just pace. Tell them H group is not for sale. Do you hear me? Not for sale. শাহানা চমকে উঠল। তার হাত থেকে জলপট্টিটা পড়ে গেল। সে অনার্সে পড়ে, ইংলিশ ভালোই বোঝে, কিন্তু গ্রামের এই খ্যাত ছেলেটার মুখ থেকে এমন বিশুদ্ধ ব্রিটিশ উচ্চারণে ইংরেজি শুনে সে বিশ্বাস করতে পারছিল না। মানে মানে বলে, জেনিফার, মাইক্রোসফট, এইচ গ্রুপ। ও কি বলছে এসব? জ্বরের ঘোরে মানুষ প্রলাপ বকে জানি, কিন্তু গ্রামের ছেলে তো জ্বরের ঘোরে ধান চালের কথা বলবে। ও কেন লন্ডনের বিজনেস ডিলের কথা বলছে? নাকি ও স্বপ্ন দেখছে? নাকি ও যা বলছে সেটাই সত্যি? The share price is failing. Let it fail. I want my roads. I want pace. হামিদ, হামিদ, আমি এসেছি। শাহনাজ, তুমি কাদের কথা বলছো? জেনিফার কে? চোখ মেলো প্লিজ। শাহনাজের ডাকে হামিদুলের ঘোর কাটল কিছুটা। সে খুব কষ্টে আধো চোখ মেলল, চোখের দৃষ্টি ঘোলাটে। সামনে শাহনাজকে বসে থাকতে দেখে তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। ও তুমি? আমি কি মরে গেছি? ভুল করে স্বর্গে চলে এলাম নাকি? এখানে তো হুড়পুরি বসে আছে। আমার বাঙ্গা করে তো হুড়পুরি আসার কথা না। চুপ করো প্লিজ। আর কত লজ্জা দিবে আমাকে? আমি হুড়পড়ি না হামিদ, আমি একটা ডাইনি। আমি তোমাকে চিনতে পারিনি। তুমি নিজের জান বাজি রেখে আমাকে বাঁচালে, আর আমি তোমাকে কুকুরের মতো অপমান করেছি। আমার মতো জঘন্য মেয়ে আর নেই পৃথিবীতে। আমাকে মাফ করে দাও হামিদ, প্লিজ মাফ করে দাও। শাহনাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হামিদুলের হাতটা নিজের দুই হাতের মধ্য নিয়ে গালে ছোঁয়ালো। তারপর সত্যি সত্যি হামিদুলের পায়ের কাছে মাথা নোয়ালো। হামিদ দুর্বল হাতে শাহনাজকে আটকানোর চেষ্টা করে। এই কি করছো? পাগল হল নাকি? পায়ের কাছে মাথা নয় ম্যাডাম, ওটা ধুলোবালির জায়গা, মানুষের সম্মানের জায়গা নয়। মাথা তুলো। না, আমি তুলব না। তুমি আমাকে মাপ না করা পর্যন্ত আমি মাথা তুলব না। আমি অহংকারী ছিলাম, আমি অন্ধ ছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি সুস্থ আছো, বেঁচে আছো, এটাই আমার শান্তি। মাফ ছাড়া কিছু নেই। আর তাছাড়া গ্রামের মাটির মানুষ আমরা, আমাদের কি আর মাফ করার যোগ্যতা আছে? ওটো প্লিজ, ওটো, আমার পাপ হবে। তুমি মাটির মানুষ নও হামিদ, তুমি মাটির নিচে লুকিয়ে থাকা হীরা। আমি তোমাকে চিনতে ভুল করেছি, কিন্তু আমি আর ভুল করব না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। দায়িত্ব? চেয়ারম্যানের মেয়ে ক্ষেত মজুরের দায়িত্ব নেবে? লোকে হাসবে তো। হাসুক লোকে, আমি পরোয়া করি না। কাল রাতে যখন মৃত্যুর মুখে ছিলাম তখন লোকলজ্জা আমাকে বাঁচাতে আসেনি, তুমি এসেছিলে। ঠিক সেই সময় বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। মজিদ চেয়ারম্যানের দরাজ গলা শোনা যাচ্ছে। শাহনাজ, শাহনাজ তুই কোথায়? রহমত, আমার মেয়ে কি এই বাড়িতে? জি চেয়ারম্যান সাহেব, আম্মাজান ভেতরে। মজিদ চেয়ারম্যান হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকলেন। তার পেছনে কামালও উকিয়ে দিচ্ছে। ঘরের পরিবেশ দেখে চেয়ারম্যান সাহেব থমকে গেলেন। তার আদরের মেয়ে যে কিনা ধুলোবালিতে পা ফেলে না, সে আজ একটা গরিব ছেলের শিয়রের কাছে মাটির ফ্লোরে বসে আছে। শাহনাজ, তুমি এখানে এই ছোট লোকের ঘরে কি করছো? সীমা, তোমার কি কোনো মান সম্মান জ্ঞান নেই? চলো এখনই বাড়ি চলো। দেখছেন চাচা, আমি তো আগেই বলছিলাম এই ছেলে কালা জাদু জানে। শাহনাজকে তাবিজ করছে শিওর, না হলে ও এখানে বসে থাকে। বাবা, যাকে তুমি ছোট লোক বলছো, কাল রাতে সে না থাকলে আজ তোমার মেয়ে লাশ হয়ে নদীতে ভাসত। আর যাকে তুমি ভদ্রলোক ভাবছো, ওই কামাল ভাই,
সে কাল আমাকে মরার জন্য ফেলে পালিয়েছিল। সেটা পরের কথা। আমি কৃতজ্ঞ যে হামিদ তোমাকে বাঁচিয়েছে। তাই বলে তুমি এখানে এইভাবে বসে থাকবে? আমি ওকে টাকা পাঠিয়ে দিতাম, চিকিৎসা করাতাম, কিন্তু তুমি কেন? ওঠো বলছি। না বাবা, টাকা দিয়ে সব কেনা যায় না। কাল রাতে আমি বুঝেছি জীবনের মূল্য টাকার চেয়ে অনেক বেশি। হামিদ আমার জীবন বাঁচিয়েছে, এখন ওর জীবন বাঁচানো আমার দায়িত্ব। তুমি আমার মুখে মুখে তর্ক করছো? কামালের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তুমি কি চাও পুরো গ্রামে স্ক্যান্ডাল ছড়াক? লোকে বলবে চেয়ারম্যানের মেয়ে কামলার প্রেমে পড়েছে। লোকে যা খুশি বলুক, কামাল ভাইয়ের মতো কাপুরুষকে আমি বিয়ে করব না। এটা আমি কাল রাতে ঠিক করেছি। আর হামিদ, ও যদি কামালও হয়, ওর মনটা রাজার মতো। আমি এখান থেকে যাব না বাবা। ওর জ্বর না কমা পর্যন্ত আমি কোথাও যাব না। শাহনাজ, বাবার কথা শোনো, চলে যাও। আমার জন্য জামালা বাড়িও না, আমি ঠিক হয়ে যাব। তুমি চুপ করো হামিদ, এটা আমার আর বাবার ব্যাপার। বাবা, তুমি যদি জোর করো তবে আমি এই ঘর থেকে বের হয়ে সোজা নদীতে ঝাঁপ দেব। এবার আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ একটা রাস্তার ছেলের জন্য? ও রাস্তার ছেলে না বাবা, ও মানুষ। আর আমরা অমানুষ হয়ে গিয়েছিলাম। তুমি যাও বাবা, ডাক্তার আসছে। আমি ওকে ওষুধ খাইয়ে সুস্থ করে তবেই ফিরবো। চাচা চলেন, এখন জোর করলে হিতে বিপরীত হবে, পরে আমি দেখে নেব। শাহনাজ এখন আবেগে আছে। মজিদ চেয়ারম্যান রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি রহমতুল্লাহর দিকে আঙ্গুল উঁচিয়ে শাঁসিয়ে গেলেন। রহমত, তোর ভাগ্নিকে সামনে রাখিস। বেশি বার বেড়েছে, এর ফল ভালো হবে না। গাড়ি চলে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো। শাহানাজ আবার জলপট্টিটা হাতে তুলে নিল। হামিদুল শাহনাজের দিকে তাকিয়ে আছে, তার চোখে বিস্ময়। এই জেদি মেয়েটাই কি সেই অহংকারী শাহনাজ? তুমি বাবাকে ফিরিয়ে দিলে আমার জন্য? শুধু তোমার জন্য না, নিজের বিবেকের জন্য। এখন চুপচাপ ঘুমাও। জেনিফার আর মাইক্রোসফট কারো মিটিংয়ে যেতে হবে না। এখন শুধু রেস্ট। সর্বনাশ, ও জেনিফারের নাম শুনে ফেলেছে। প্ল্যান তো লিক হয়ে যাওয়ার পথে। সাবধানে থাকতে হবে। কিন্তু মেয়েটার এই রূপ দেখে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি। কন্ট্রোল হামিদ, কন্ট্রোল। শাহনাজ পরম মমতায় হামিদুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরে মেঘ কেটে রোদ উকি দিচ্ছে। হয়তো এই রোদ তাদের সম্পর্কের নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। আর এভাবে ঝড়ের সেই রাতের পর 3 দিন কেটে গেছে। হামিদুল এখন অনেকটা সুস্থ, তবে শরীরে এখনও দুর্বলতা আছে। বিকেলের নরম রোদ নদীর পানিতে পড়ে চিকচিক করছে। গ্রামের শেষ প্রান্তে লোকালয় থেকে দূরে একটা বিশাল শিমুল গাছের নিচে বসে আছে হামিদুল। সে নদীর দিকে তাকিয়ে আনমনে নুড়ি পাথর ছুটছে পানিতে। উফ, এই 3 দিন শুয়ে থেকে পিঠে চড়া পড়ে গেল। লন্ডনের ডাক্তাররা বলতো রেস্ট নিতে, তখন সময় পেতাম না। আর এখন অপুরন্ত সময়, কিন্তু শুয়ে দেখতে ভালো লাগে না। শাহনাজ মেয়েটা আজ আসবে তো? বলেছিল বিকেলে আসবে। দূরে মেঠো পথ ধরে কেউ একজন আসছে। হামিদুল ভালো করে তাকালো। হ্যাঁ, শাহনাজই আসছে, কিন্তু কোনো গাড়ি নেই, রিক্সা নেই। সে পায়ে হেঁটে আসছে। পরনে হালকা আকাশি রঙের একটা সুতি শাড়ি, হাতে একটা স্টিলের টিফিন ক্যারিয়ার। রোদে তার মুখটা লাল হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আরে ও সত্যি হেঁটে আসছে। এই মেয়ে তো গাড়ির এসি ছাড়া নিঃশ্বাসই নিতে পারতো না। প্রেম মানুষকে এত পরিবর্তন করে দেয়। শাহনাজ কাছে এসে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে। শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছল। হামিদুল উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। আরে আরে, তুমি হেঁটে এসেছো? তোমার ড্রাইভার মকবুল ভাই কোথায়? গাড়ি কি নষ্ট? গাড়ি নষ্ট হবে কেন? আমি ইচ্ছে করে আনিনি। গাড়ি দেখলে লোকে তাকায়, কথা বলে। আর আমি চাই না আমাদের এই সময়টুকুতে কেউ নজর দিক। উফ, হাঁটতে যে এত কষ্টের, আগে জানতাম না। কষ্টের তো বটেই। যাদের পা মখমলের কার্পেটে অভ্যস্ত, তাদের এই কাকর বিছানার পথে ফুসকা পড়ার কথা। দেখি পা দেখি। দূর, পা দেখতে হবে না। তুমি কেমন আছো বলো? জ্বরটা পুরোপুরি গেছে? কপালটা দেখি। শাহনাজ নিজের হাত বাড়িয়ে হামিদুলের কপাল স্পর্শ করল। তার হাতের শীতল স্পর্শে হামিদুলের ভেতরে একটা বিদ্যুৎ খেলে গেল। সেই শাহনাজের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো অহংকার নেই, আছে শুধু উদ্বেগ আর মায়া। জ্বর তো কবে পালিয়েছে। তোমার সেবার চোটে কি আর জ্বর থাকার সাহস পায়? কিন্তু তুমি কেন আবার কষ্ট করে খাবার আনতে গেলে? মামির হাতের রান্না তো খাচ্ছি। ও, মামির রান্না আর আমার রান্নার মধ্যে পার্থক্য আছে।
আজ আমি নিজের হাতে রেঁধেছি। জীবনে প্রথমবার রান্নাঘরে ঢুকেছি শুধু তোমার জন্য। জানো, হাতে তেলের ছিটাও লেগেছে। কি? হাত দেখি কই? শাহানাজ তার ডান হাতটা বাড়িয়ে দিল। তর্জনীতে সামান্য লাল দাগ। হামিদুল আলতো করে হাতটা ধরে ফুঁ দিয়ে দিল। খুব জ্বলছে? কেন করতে গেলে এসব? আমি কি রাজপুত্র যে আমার জন্য পঞ্চব্যঞ্জন রাখতে হবে? রাজপুত্র না হলে কি রাজকন্যা রান্নাঘরে ঢুকে? বোকা ছেলে, বসো তো, আমি খাইয়ে দিই। শাহানাজ টিফিন ক্যারিয়ার খুলল। ভেতরে সাদা ভাত, খানো ডাল আর কই মাছ ভুনা। ধোঁয়া ওঠা ভাতের গন্ধে হামিদুলের জিভে জল এসে গেল। শাহানাজ ভাত মেখে লোকমা তুলে হামিদুলের মুখের সামনে ধরল। হা করো, ঝাল একটু বেশি হতে পারে। আমি তো আর রাঁধুনি না। অমৃত। বিশেষ করো ঢাকার 5 স্টার হোটেলের শেফও এর কাছে ফেল। ঝাল ঠিক আছে, কিন্তু শাহানাজ একটা কথা বলি। বলো। আমরা যা করছি এটা কি ঠিক হচ্ছে? আমি একটা সাধারণ কামলা, তা কি বাঙ্গা করে? আর তুমি চেয়ারম্যানের মেয়ে। আকাশ আর পাতাল এই সম্পর্কে কেউ মেনে নেবে না, বিশেষ করে তোমার বাবা। বাবা মানবে না জানি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বাবাকে বুঝিয়ে বলবো। আর না মানলে কি বিদ্রোহ করবে? শোনো, সিনেমার পর্দায় বিদ্রোহ করা সহজ, বাস্তবে না। চেয়ারম্যান সাহেব যদি এখন আমাদের এখানে দেখেন, তবে আমার পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন। কিন্তু তুমি আমাকে সিরিয়াস রিস্কে ফেলে দিচ্ছ ম্যাডাম। বাজাক ডুগডুগি, আমি পরোয়া করি না। আমি ঠিক করেছি বিয়ে করলে তোমাকেই করব। বাবার টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু তোমার মতো মন নেই। ওই টাকা দিয়ে আমি কি করব যদি শান্তি না থাকে? কামাল ভাইয়ের মতো জানোয়ারের সাথে থাকার চেয়ে তোমার সাথে মরে যাওয়া ভালো। মরে যাওয়ার কথা বাদ দাও, বাঁচার কথা ভাবো। কিন্তু প্র্যাকটিক্যালি ভাবো শাহনাজ, তুমি বিলাসিতায় বড় হয়েছ। আমার এই বাঙ্গা করে টিনের চালের নিচে গরমে সেদ্ধ হতে পারবে? 2 বেলা ঠিকমতো খাবার জোটে না, ফ্যান নেই, এসি নেই। এই ছেলের সাথে লাইফ পার করতে পারবে? লন্ডন বা আমেরিকায় হানিমুন হবে না, কিন্তু কক্সবাজার যাওয়ারও সামর্থ্য নেই আমার। তুমি থাকলে ভাঙা ঘরে আমার রাজপ্রাসাদ, টিনের চাল, বৃষ্টির শব্দ শুনবো, ওটাই হবে মিউজিক। আর লন্ডন, তুমি পাশে থাকলে এই নদীর পাড়ে আমার লন্ডন। আর আমার কিচ্ছু চাই না হামিদ, শুধু তোমাকে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। যেই জীবন নতুন করে তুমি গড়ে দিয়েছো, আমি চাই সেটা তোমাকেই সঁপে দিতে। শাহনাজের কথায় হামিদুলের বুকের ভেতরটা কেঁপে উঠল। শালতো করে শাহনাজের মাথায় হাত রাখল। নদীর বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে। হামিদুল মনে মনে হাসল। হায় রে পাগলি, তুই জানিস না তুই কার কাজে মাথা রেখেছিস? তুই লন্ডন চাস? পুরো লন্ডন শহরটি আমি তোর পায়ের কাছে এনে দিতে পারি। এইচ গ্রুপের প্রাইভেট জেটে করে তোকে বিশ্ব করাতে পারি, কিন্তু না, এখন না। আমি দেখতে চাই তোর ভালোবাসা কত গভীর। ঢাকার খোলস ছাড়া হামিদকে তুই কতটা ভালোবাসিস সেটা আগে প্রমাণ হোক। বেশ, মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে কথা দিতে হবে, যতই কষ্ট হোক, যতই জ্বর আসুক, তুমি কখনো আমার হাত ছাড়বে না। এই গরিব হামিদের হাত ধরে রাখতে পারবে তো শেষ পর্যন্ত? এই হাত আমি কবরে যাওয়া পর্যন্ত ছাড়ব না। আল্লাহ সাক্ষী, এই নদী সাক্ষী। এই যে এখন তোমাকে যেভাবে জড়িয়ে ধরে আছি, শেষ পর্যন্ত ঠিক এইভাবে জড়িয়ে রাখবো ইনশাল্লাহ। দুজনে চুপ করে বসে রইল কিছুক্ষণ। সূর্য ধীরে ধীরে পশ্চিমী ঢলে পড়ছে। নদীর পানি লালচে রং ধারণ করেছে। প্রকৃতির এই শান্তরূপ দেখে মনেই হচ্ছে না যে কোথাও কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। চলে, এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, মশা কামড়াবে তোমাকে, আর কেউ দেখে ফেললে সমস্যা হবে। আর একটু বসি প্লিজ, আমার যেতে ইচ্ছে করছে না। বাড়িতে গেলে আবার সেই কামালের ঘ্যান ঘ্যানানি শুনতে হবে। কামাল ভাই এখনো আসে তোমাদের বাড়িতে? আসবে না আবার। নির্লজ্জের তো কোনো মান সম্মান থাকে না। বাবা যদিও এখন তাকে একটু এড়িয়ে চলে, কিন্তু কামাল ভাই বাবার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। বলেছে তুমি নাকি আমাকে জাদু করেছো। জাদু তো করেইছি, তবে কালো জাদু না, ভালোবাসার জাদু। যাও, সাবধানে যাও, কাল আবার দেখা হবে। কাল আমি আবার আসবো, তোমার জন্য পায়েস রেঁধে আনবো। শাহনাজ অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সে বারবার পেছনে ফিরে তাকাতে তাকাতে চলে গেল। হামিদুল তাকিয়ে রইল যতক্ষণ না শাহনাজ দৃষ্টির আড়ালে চলে যায়। অন্যদিকে নদীর পাড় থেকে বেশ কিছুটা দূরে একটা উঁচু টিলার উপর কামালের ব্যক্তিগত বাগান বাড়ি। সেখানে বসে কামাল দূরবীন দিয়ে পুরো দৃশ্যটা দেখছিল। তার চোখ দুটো রক্তচপা ফুলের মতো লাল হয়ে আছে। রাগে তার হাত কাঁপছে।
সে দূরবীনটা নামিয়ে টেবিলের উপর সজোরে আছাড় মারল। অসম্ভব, এটা হতে পারে না। আমার শাহানাজ ওই ফকিন্নির কাছে মাথা রাখছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আমি কি অন্ধ হয়ে গেছি নাকি স্বপ্ন দেখছি? কামালের সামনে দাঁড়িয়ে আছে তার ডান হাত, নাম রফিক। সে ভয়ে ভয়ে কামালের দিকে তাকালো। ভাইজান শান্ত হন, আমি তো আগেই কইছিলাম ডাল মে কুছ কালা হে, ওই পোলারে গ্রাম থাইকা না খেদাইলে কাম হইব না। গ্রাম থেকে খেতাব, শুধু খেতাব। ওকে আমি এক্ষুনি শিক্ষা দেব যে ও আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। আমার প্রেমে ভাগ বসায়, তাও আবার একটা রাস্তার কামলা। তাহলে হুকুম দেন ভাইজান, আজ রাইতেই পোলাপান নিয়া গিয়া ওরে সাইজ কইরা দেই, হাত পা ভাঙিয়া নদীতে ভাসাইয়া দেই। না রে রফিক, না। মারামারি করলে শাহনাজ আরো বেশি ওর দিকে ঝুঁকবে। শাহনাজ ভাববে ও হিরো আর আমি ভিলেন। ফিজিক্যাল টর্চার এখন না, এখন দরকার মেন্টাল টর্চার। এমন প্ল্যান করতে হবে যাতে শাহনাজ নিজেই ওকে ঘৃণা করে, শাহনাজ যেন নিজের মুখে ওকে থুতু দেয়। কেমনে সম্ভব ভাইজান? মাইয়া তো প্রেমে হাবুডুবু খাইতেছে। প্রেমের মরা জলে ডোবে, কিন্তু চোরের অপরাধ কেউ সইতে পারে না। শাহনাজ অহংকারী, ও গরিব সহ্য করতে পারে, কিন্তু চোর সহ্য করবে না। কামাল তার পকেট থেকে একটা লাল মখমলের বাক্স বের করলো। বাক্সটা খুলতে চকচক করে উঠল একটা ভারী স্বর্ণের হার। এটা শাহনাজের মায়ের হার, যা শাহনাজ খুব পছন্দ করত। কামাল কৌশলে শাহনাজের ঘর থেকে কাজের মেয়েকে দিয়ে এটা চুরি করিয়েছে। দেখছি যে এটা শাহনাজের মায়ের স্মৃতি। গত সপ্তাহে এটা চুরি হয়েছে বইলা বাড়িতে কান্নাকাটি চলছে। শাহনাজ এটা জানের চেয়েও বেশি ভালোবাসে। এইটা আপনার কাছে কেমনে আইলো? টাকা দিয়ে সব হয় রে পাগলা। এখন শোন, আজ রাইতে তুই চব্বিশারে হামিদের ঘরে যাবি। ওই যে ওর একটা চটের বস্তা আছে না, ওই বস্তার একদম তলায় ছেঁড়া কাপড়গুলোর মধ্যে এই হারটা রাইখা দিবি। সাবধান, কেউ যেন না দেখে। বুঝছি ভাইজান, সাপও মরবো লাঠিও ভাঙবো না। কালকে সালিসে যখন ওর বস্তা থাইকা এই হার বের হইব, তখন তে কেলেঙ্কারি হইয়া যাইব। এক্স্যাক্টলি। চেয়ারম্যান চাচা এমনি তো হামিদের ওপর খেপা। যখন দেখবে ওর আদরের মেয়ের হার হামিদের কাছে, তখন তিনি নিজেই হামিদকে জুতা পেটা করবেন। আর শাহনাজও, ও ভাববে হামিদ টাকার লোভে ওকে পটাইছে, আসলে ও একটা চোর। তখন শাহনাজ নিজেই ওকে লাথি মেরে দাঁড়াবে। ভাইজান আপনার মাথায় বুদ্ধি তো মাশাআল্লাহ, শয়তানও আপনার কাছে প্রাইভেট পড়ব। শয়তান তো আমার বন্ধু রে। এই হামিদ, তোর কপালে শনি নাচতেছে। কালকে সকালটা তোর জন্য নরক হইয়া আসবো। কালকে তোরে জেলের হাত খাওয়ামো। কামাল হারটা আবার বাক্সে ভরে রফিকের হাতে দিল। বাইরে সন্ধ্যা নেমেছে, শিয়াল ডাকছে। কামালের হাসির শব্দে বাগানবাড়ির পরিবেশটা আরও গা ছমছমে হয়ে উঠল। ষড়যন্ত্রের জাল বোনা শেষ, এখন শুধু শিকারের পা ফেলার অপেক্ষা। হামিদুল তখনও নদীর পাড়ে বসে আছে, ভাবছে শাহনাজের কথা। সে জানে না তার অজান্তের তার সততার উপর কত বড় কালো ছায়া নেমে এসেছে। আর এভাবে যেই ভাবা সেই কাজ। 2 দিন পর জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে জরুরি সালিশের। গ্রামের প্রাচীন বটতলায় শত শত মানুষ জড়ো হয়েছে। বাতাসের গতি থমথমে, যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। মাঝখানে একটা বড় চেয়ারে বসে আছেন মজিদ চেয়ারম্যান। তার মুখ থমথমে, চোখ রাগে লাল হয়ে আছে। একপাশে দাঁড়িয়ে আছে কামাল এবং তার দলবল। অন্য পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে হামিদুল এবং তার মামা রহমতুল্লাহ। ওই মিয়া, শুনছো ঘটনা? ওই যে বিদেশি পোলাটা, হ্যাঁ নাকি চোর? আরে আমি তো আগেই কইছিলাম, যার নাই নুন আনার মুরুদ, তার আবার এত বড় বড় কথা। আসলে সব ভান, তলে তলে শয়তানি। সবাই চুপ করুন। আজ জুম্মার দিন, পবিত্র দিন, কিন্তু আমার বাড়িতে আজ যা ঘটেছে তাই গ্রামের জন্য কলঙ্ক। আমার ঘরে সিন্দুক ভেঙে 10 ভরি স্বর্ণের হার চুরি হয়েছে। আর চোর অন্য কেউ নয়, যাকে আমি পেটে ভাতে আশ্রয় দিয়েছিলাম। কাকা, আমি তো আগেই বলেছিলাম, সাপের দুধ কলা দিয়ে বসলে ছবল তো মারবই। আমি কাল রাইতে নিজের চোখে দেখছি ওই হামিদের আপনার বাড়ির পেছনে জানলা দিয়ে পলাইতে। আমি ডাক দিয়েছিলাম, কিন্তু ও দৌড়ে অন্ধকারের মধ্যে হারাইয়া গেল। দোহাই লাগে চেয়ারম্যান সাহেব, আমার ভাগ্নে এই কাম করতে পারে না। ও গরিব হইতে পারে, কিন্তু চোর না। আমি ওরা ছোটবেলা থেকে চিনি। চুপ কর রহমত,
তুই চিনলে তো আর চোর সাধু হয়ে যাব না। আরে তোর কিছু বলার আছে? চুপ করে আছিস কেন? চোরের মার পরগলা, কিন্তু ধরা পড়লে বোবা হয়ে যায়, তাই না? চেয়ারম্যান সাহেব, আমি চুপ করে আছি কারণ আমি দেখতে চাইছি নাটকটা কতদূর করায়। আমি যদি বলি আমি চুরি করিনি, আপনারা কি বিশ্বাস করবেন? কামাল ভাই সাক্ষী দিয়েছেন, আর আমি তো কামলা। কামলার কথার দাম কি মাতব্বরের ছেলের চেয়ে বেশি হবে? দেখছেন চাচা, দেখছেন ওর তেজ? এখনো মুখে মুখে তর্ক করে। ওরে ধৈর্য ছুতা দিয়ে পিটানো দরকার।